ফুরফুরে মনে ঠোঁট কামড়ে হাসলো সে। সকালে পুষ্পিতার সঙ্গে শোনা গান পুরো অধর কোনায় চলে এসেছে। কি বশীকরণ জানে মেয়ে। তীব্র চোখ বুঝলো প্রিয় মুখখানা অনুভব করতেই। বিধিবান কাকতালীয়ভাবে স্পটে ভেসে উঠল ভিন্ন কোনো দৃশ্য। সেই শাকিনের এক মেয়ের গা থেকে ওড়না টেনে নিয়ে নেওয়া। মেয়েটি ছলছল নয়নে অসহায় চেহারায় ফিরে তাকাতেই চমকে গেল তীব্র। ধক করে উঠল তার রূঢ় বক্ষস্থল। পুষ্পিতা। তীব্র চট করে ব্রেক কষল। উদিত রঙিন দুনিয়াটা মুহূর্তেই কেমন ঘোলাটে হয়ে আসে। দোদুল্যমান ভুবনের ন্যায় মস্তিষ্কের সমস্ত কোষ দুলতে থাকে দিক বিদিক। মনে হচ্ছে যেন সবখানে পুষ্পিতা দাঁড়িয়ে। দিনের পর দিন করিমের দোকানে বসে বন্ধুদের এক একটা উত্তক্ত করা মেয়েগুলোকে পুষ্পিতার মতো দেখতে। ওই তো সেদিন মিরাজ যে মেয়ের মুখে বোতলের পানি ছুঁড়ে মারল, সেও যেন পুষ্পিতা। ইস, কি করুণ চাহনি মেয়ের। তীব্রর বুক মুচড়ে ওঠে। সব মেয়ের মাঝে পুষ্পিতাকে দেখছে কেন? তক্ষুনি ভেতর থেকে কে যেন চেঁচিয়ে বলল, তীব্র রয়েছে তালুকদার। এখন বুঝতে পারছো? তোমরা যখন মেয়েদের সঙ্গে আচরণ করো, রাস্তাঘাটে চালচেতে বাক্য ছুড়ে দাও, কেমন লাগে ওদের? ওরাও কাঁদে, আড়ালে ওরাও গ্রাসে সিটিয়ে থাকে। কিন্তু তোমার ক্ষমতার ভয়ে তারা সবটা বাধ্য হয়ে সহ্য করে নেয়, ঠিক তোমার ভীতু মেয়ের মতন। এই ছেলেগুলোর মতন তাহলে তোমরা তো অপরাধী, তাই না? তীব্র ওর চড়া গলায় প্রতিবাদ করলো, না, আমি তো কোনো মেয়ে কাজ অবধি কিছু বলিনি, তাহলে আমি কেন হব? সত্তাটা হাসতে হাসতে আওড়ালো, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। তুমি তো সহ্য নয়, সায় দিয়েছ বন্ধুদের, কখনো মানা করনি। তবে তোমার এই অপরাধের কি সীমা আছে? মাথা এলোমেলো হয়ে গেল তীব্র। সত্যি তো, সে সব সময় ওদের সাপোর্ট করেছে, বলেইছে তোদের যা ইচ্ছে কর। এই তো একটু আগেও এই ছেলেগুলোকেও বললো না, চাইলেও তো ওদের নিষেধ করতে পারতো। সাহসা সত্তাটা বলল, অতীত না ভেবে বর্তমান ভাবো তীব্র। ভবিষ্যতের পাপ রুদ্ধ করো। ইচ্ছে থাকলে এখন এসব বন্ধ করতে পারবে না তুমি। তীব্র দ্বিতীয়বার ভেবে ভেবে সময় ক্ষয় করলো না। হুইল ঘুরিয়ে ইউটার্ন নিল বাড়ির পথে না গিয়ে রওনা করলো শহরের পথে। পুষ্পিতা ওনার মাথা খুঁটে খুঁটে আঙুলে পেঁচাচ্ছে। বারবার কুণ্ঠিত চোরা নজর আর ভাবে চাইছে নুহার পানে। সে মেয়ে হাঁ করে তাকিয়ে ওর দিকে, দুটো পীরব ঠোঁট দুই মেরুতে। পুষ্পিতা আই টান টান করে বলল, আর কতক্ষণ তাকিয়ে থাকবি? নুহার নরণচরণ নেই, অমন বসে শুধু বিস্ময়ে একাকার হয়ে বলল, তুই সত্যি দুটো ছেলেকে থাপড় মেরে এসেছিস? পুষ্পিতা ঠোঁট টিপে মাথা নোয়ালো, ওপর নিচ ঝাঁকালো একবার। নুহা বুকে হাত দিয়ে হুতাশ করে বলল, আল্লাহ, আমি কি শুনলাম? আমার মনে হয় হার্টে স্ট্রোক হয়ে যাবে রে। পুষ্পিতা বলল। স্ট্রোক তো তোর মাথায় হয়। নুহা সোজা হয়ে বলল, জানি, কিন্তু তোর এই অষ্টম আশ্চর্যের কথা শুনে আমার স্ট্রোক মাথা থেকে নেমে হৃদয়ে এসেছে। যে মেয়ে জীবনে মশা ছাড়া কিচ্ছু মারে না, সে দুটো বকাটে ছেলেকে চড় মেরে এলো, মানে এটা কি করে সম্ভব? হাও হাও। পুষ্পিতা লজ্জা লজ্জা আনন্দে চুপ করে থাকে। মানুষ পটে হানা দিল তীব্র জল জল ওই চোখ। কি দূর কেউ ভাষার আস্থা সেখানে। আমি আছি কথাটাতে কত ভরসা। না হলে ওর কি সাধ্য ছিল কাউকে আঘাত করার? নুহা বলল, তবে যাই বলিস, তোর স্যার কিন্তু একটা স্যালুট পাওয়ার যোগ্য। আমি এতকাল বলে বলেও তোকে দিয়ে কিচ্ছু করাতে পারিনি, আর উনি দুদিনেই নরম মেয়েটাকে গরম বানিয়ে ফেলেছে। না, আজকে আম্মুকে কথা মেনে নিলাম, তোর স্যার এখানে আসায় খারাপ কিছু হয়নি। পাশে ব্যাচেলার ওঠার রাগটা পড়ে গেল। অন্তত কারোর দৌলতে কাদামাটির মতো আমার বান্ধবীটা অন্যায়ের বিরুদ্ধে একটু হলেও মাথা উঁচাতে শিখেছে। পুষ্পিতা মুচকি হাসলো, পরপরই চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু স্যার তো আমাকে পাঠিয়ে দিলেন, ওনার বিপদ হলে। নুহা কিছু বলতে যায়, আচমকাই ওদের জানালায় ঢিল ছুড়ল কেউ একজন। শব্দে চমকে উঠল দুজনে। নুহার পিঠে লেগে পায়ের কাছে এসে পড়েছেও সেটা। ওরা মুখ চাওয়াচাই করলো। দলিত মথিত কাগজের টুকরোটাকে ঝুঁকে হাতে তুললো নুহা। ভাঁজ খুললে একটা ছোট্ট পাথরের টুকরো বেরিয়ে আসে। ভেতরে এবড়ো থেবড়ো হাতের লেখা, প্রেম করবা? নুহা দাঁতে দাঁত চেপে ধরলো রাগে। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কি হয়েছে? কিন্তু উত্তর পেল না। নুহা ঝড়ের গতিতে গিয়েই জানালার কাছে দাঁড়ায়। বুঝতে বাকি নেই এই সব সেদিনের ওই ছেলেগুলোর কাজ। খেপে বলল, এই হতচ্ছাড়া অসভ্যগুলো ঢিল মারলি কেন হ্যাঁ ঘরের মধ্যে? জবাব এলো 2 সেকেন্ডের। একটা পুরুষ কণ্ঠ জানালো, আরে মেয়েদের মুখে গালি শুনতো কি সুন্দর লাগে রে, বুকটা ভরে গেল। তারপর সশব্দে হাসলো দুটো স্বর। নুহা তেলে বেগুনে জ্বলে ওঠে। পাড়া মেরে বুক ভরা ছড়িয়ে দিব কুত্তাগুলা। নোহার হাতে একটা চটকানে খেলে না,
100 দিন গানে শুনবি না। পুষ্পিতা পিছু হতে চাপা কণ্ঠে বলল। আহা, মানুষজন শুনতে পাবে নুহা। ও ধমক দিল। তুই থাম, অজাতগুলো সামনে আয়। জানলা আটকে কথা বলছিস কেন? কে একজন উত্তর পাঠালো। কেন, সামনে এলে বুঝি চুমু খাবে? পুষ্পিতা ঠোঁট চেপে ধরলো হাত দিয়ে, চোখ ফুটবল হয়ে গেছে হতভম্বতায়। নুহা উষ্মায় থরথর করে উঠল। এক কোপে মাথা কেটে ফেলবো শুয়োরের দল। দাঁড়া, আসছি, দেখাবো মজা। নুহা তেড়ে তুলে বাড়ি থেকে বের হতে চাইলে পুষ্পিতার হাত টেনে ধরল। যাস না, ওরা খারাপ ছেলে। ছাড় আমাকে, আজ এক একটাকে যে কি করব। আন্টি আসুক না, তারপর একটা সুরা হবে। তুই একা যাস না প্লিজ, ওরা কেমন না কেমন হয়। নুহা দমলো খানিক। গতবার আয়েশা খাতুন বাড়িওয়ালাকে পাননি, তিনি দেশের বাইরে সপরিবারে ঘুরতে গিয়েছেন। কিন্তু এই অভদ্র ছেলে পেলে তো আজ সীমা অতিক্রম করে ফেলেছে। এখনো যদিও স্টেপ না নেয়, তবে একটা যাতা কাণ্ড ঘুরতে কতক্ষণ। তীব্র টালমাটাল কদমে ঘরে ঢুকলো। সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাড্ডায় গিয়ে বন্ধুদের পায়নি, সবগুলো হুটহাট যেন কোথায় গায়েব হয়েছে। কিছু তো জানায়নি ওকে, যে কাজে গেল হলো না, যে পেয়েছে তাদের দলের কনিষ্ঠদের। যদিও ওদের কড়াভাবে মানা করে এসেছে, আজ থেকে এখানে আর কোনো মেয়েকে বিরক্ত করা যাবে না। বেডরুম আস্তানের বাকি সব কাজ চলবে, কেবল মাত্র ইফটিজিং নয়। তীব্র যখন কথাগুলো বলছিল, করিম শাহ হা করে চেয়েছিলেন। তার দু চোখ ভর্তি অবিশ্বাসের আজ তীব্র স্পষ্ট দেখেছে। ভদ্রলোক হয়তো খুশি হয়েছে, কিন্তু তীব্র ওনাকে খুশি করতে কিচ্ছু করেনি। করেছে কেবলমাত্র বিবেকের দংশনে, মানবিকতার দহনের দগ্ধতা থেকে বাঁচতে। অন্য কেউ পুষ্পিতার দিকে নোংরা বাক্য ছড়াতে তার শরীরটা জ্বলে যাচ্ছিল ক্রোধে। তাহলে ওরা তো কারোর বোন, কারোর প্রিয় মানবী। তীব্র ভেতরে এসে দেখলো নাহিদ গালে হাত দিয়ে বসে আছে। ওকে দেখতেই উঠে দাঁড়ালো। তীব্রর কাটা স্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো, সে নিজেই লাগিয়েছে। নাহিদ হাহাকার করে বলল। এ কি অবস্থা তোর? কি হয়েছে? তীব্র ক্লান্ত উত্তরও দিল অবসন্ন গলায়। কিছু না। কিছু না? এরকম কাটলো কিভাবে? অ্যাক্সিডেন্ট করেছিলি? তীব্র জবাব দিল না। বসার ঘরে পাতানো ডিভানে বসে গ্লাসে পানি ঢেলে নিঃশ্বাস ভরে খেল। নাহিদ নিজের মতো করে হিসেব কষে, ফিসফিস করে সচেতন কণ্ঠে শুধায়। তুই কি আবার মারপিট করেছিস? নিশ্চয়ই তুই ছেলেগুলোকে মেরেছিস, তাই না? তীব্র খুব শীতল চোখে তাকালো, যেই চাহনিতে উত্তর পরিষ্কার। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ে। তীব্র বলল। খবর দেখেছ? সে তাকালো, হতাশ গলায় বলল। কপ প্যাকেট বিস্কুট চানাচুর ছাড়া বাসায় কিছু নেই। নিচে গিয়েছিলাম, খাওয়ার হোটেল সব বন্ধ। যেগুলো খোলা ওইসব তুই খাস না। তীব্র বলল। তুমি বাসা থেকে চাল ডাল কি এনেছিলে? কিছু একটা রান্না করে ফেল। নাহিদ চোখ প্রকট করে বলল। রান্না? আমি তো রান্না জানি না। ওগুলো তো ভাবি জোর করে ধরিয়ে দিয়েছিল। তীব্র রুমের পথে যেতে যেতে বলল। সব ধুয়ে রেডি কর, আসছি আমি। নাহিদের কোটর ছেড়ে মনি দুটো বেরিয়ে আসতে চাইল। বিট্টু করবে রান্না, এটাও সম্ভব? ক্ষুদ্র জীবনে আর কত চমক সইতে হবে তাকে? গোটা বাসা ধোয়ায় পড়ে গেছে। সেই ধোয়ার একাংশ গিয়ে আক্রমণ করেছে নুহাদের ঘরেও। পুষ্পিতা ওড়না মুখে চেপে কাঁচতে কাঁচতে জানলা খুলে দিল। যখনই দরজা এলো, দেখলো নিঃসহায়ের ন্যায় নাহিদও নাক মুখ চেপে দাঁড়িয়ে আছে বাইরে। ওর কৌতূহল হয়, ধোয়া আসছেও তাদের ঘর থেকে। সে মিহি গলায় শুধালো। কোনো সমস্যা হয়েছে ভাইয়া? নাহিদ উদ্বিগ্ন বলতে গেল, বি কথা আটকায়। তীব্রর সাবধানী বাণী মনে পড়ে, পরপর বলতে চায়। ভা আবারও আটকালো তার দুর্বোধ্য উসখুসে আচরণে। পুষ্পিতা হয়তো বুদ্ধিভাবে চেয়ে শেষে জিভে ঠোঁট ভেজালো নাহিদ। বলল। আসলে তোমার স্যার খিচুড়ি রান্না করেছেন, এসব তারই ফল। জীবনে রান্নাঘরে ঢোকেনি, আর সে করেছে রান্না। ওটা তো ও আমাকেও খাবে। ভাবো তো একবার, আমার উপর দিয়ে কী যাবে আজকে। নাহিদ দুঃখী দুঃখী চেহারা বানায়। তক্ষুনি ভেতর থেকে তীব্রর চাপা আর্ত চিৎকার ভেসে আসে। শোনা মাত্রই নাহিদ ছুটে যায় ঘরে। পুষ্পিতা দাঁড়িয়ে থাকতে পারল না। বিপদের আওয়াজ শুনে কোনো কিছু না ভেবেই নিজেও চলে গেল দ্রুত। তীব্রর আঙুল আগেই কাটা ছিল। পেঁয়াজ কাটতে গিয়ে সেখানেই ছুরির ধার বসেছে আবার। সমস্ত রান্নাঘর এলোমেলো। ইউটিউবের খিচুড়ি রেসিপি ছেড়ে রাখা। চুলার উপর কড়াইয়ে পেঁয়াজ রসুন সহ পোড়া তেল পড়ে আছে। একবার বসিয়ে পুড়ে ফেলার পর আবার পেঁয়াজ কাটছিল। নাহিদ এসেই দেখলো ওর হাত থেকে রক্ত পড়ছে। হা হুতাশ করে বলল। হায় হায়, এত রক্ত!
হাত কাটলো কিভাবে? সাবধানে কাজ করবি না? তীব্র নিরুৎসাহিত বলল। এত রিয়েক্ট করার কিছু হয়নি, এমন ছুড়ে করে কাটাই পিঠ। আচমকাই নাহিদের পেছনে চোখ যেতেই কথা সেখানে স্থগিত। পুষ্পিতা শুকনো ভীত চেহারায় দাঁড়িয়ে আছে। তীব্র ঝট করে ছুরি রেখে আঙুলটা চেপে ধরে বলল। উফ, এত ব্যথা, জোরে যাচ্ছে হাতটা। নাহিদ প্রথমে বোঝেনি, উৎকণ্ঠিত হয়ে পড়ল। অয়েন্টমেন্ট আনছি, দাঁড়া, একটু দাঁড়া। সে দৌড়ে গেল আনতে। তীব্র বারবার হাত ছাড়ছে, তামাতে ওষ্ঠ একটার সঙ্গে আরেকটা চেপে, যেন যন্ত্রণা সবার চেষ্টায়। নাহিদ যেতেই পুষ্পিতা শশব ব্যস্ত ওর কাছে এলো। চামড়া ছেঁড়া গলগলে রক্ত দেখেই উদ্বিগ্ন হয়ে বলল। ই হাল্লা, এতখানি কেটেছে? তীব্র কাটানোর ভান করে বলল। হ্যাঁ, ভীষণ জ্বালা করছে। উফ। পুষ্পিতা রক্ত থামাতে ওড়না দিয়ে চেপে ধরলো জায়গায়। তীব্রর মনে হলো হাজার টুকরো বরফখণ্ড ছেড়ে দিয়েছে তার বক্ষপটে। আপনি আসুন স্যার, এদিকে এসে বসুন। তীব্র ফটাফট নরম স্বরে অনুনয় করলো। আমি একটু ধরে নিয়ে যাবে? মাথাটাও ঘুরছে। এরকম কখনো কাটেনি তো। আমি একদম কাটা ছেড়ে দেখতে পারি না, রক্ত সহ্য হয় না, হিমোফোবিয়া আছে। ও দয়া মায়ায় একশেষ হয়ে বলল। জি জি নিশ্চয়ই। ভেতরে সুপ্ত ইতস্ততায় ঢেকে তীব্রর হাত ধরল পুষ্পিতা। নাহিদ এসে দাঁড়িয়েছে কেবল। তীব্রর কথায় হাত থেকে সাবলনের ক্রিমটা মেঝেতে পড়ে যেতে নিল। পুষ্পিতা তীব্রকে ধরে ধরে রান্নাঘর থেকে বসার ঘরে নিয়ে যায়। সে ঠায় দাঁড়িয়ে থেকে আওড়ায়। বিট্টুর রক্ত সহ্য হয় না, হিমোফোবিয়া আছে। তারপর বিরস ভঙ্গিতে ওদের পিছু পিছু এলো। ব্যথিত শ্বাস ফেললো গোপনে। এই বিট্টুটা প্রেমে পড়ে আর কথা মিথ্যে বলবে? শুনতে শুনতে তার কানটা না ঝাঁঝরা হয়ে যায়। পুষ্পিতা তীব্রকে চেয়ারে বসিয়েছে, নাহিদকে শুধালো। মলম এনেছেন? ও নড়ে উঠলো ধ্যান থেকে। হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি। তীব্র অমনি চোখ পাকালো। পুষ্পিতার নজর এড়ানো, ইশারায় বোঝালো ওর কাছে দিতে, কিন্তু সে গর্ধব কিছুতেই বুঝছে না। তীব্র আমতা আমতা করে বলল। না না, তুই তুই কি করে লাগাবি? তোরও তো কাটা ছেড়ে দেখতে ভয় লাগে, তাই না? বলতে বলতে বারবার ওকে ইশারা করছে তীব্র। নাহিদ মাথা চুলকায়। ভারী মুসিবতে পড়লো তো। বলল, কই আমার তো। তীব্র পথিমধ্যেই কটমট করে বলল। হ্যাঁ, তোরই তো। তুই তো ভয় পাস। কি পাস না? পুষ্পিতা কথাটা শুনে নিজে থেকেই বলল। ও, তাহলে আপনি আমার কাছে দিন। নাহিদের হাত থেকে লেপন নিয়ে পাশে বসতেই বিজয়ী হাসলো তীব্র। ঝটপট নিজে থেকে বাড়িয়ে দিল হাতটা। পুষ্পিতা এক হাত রাখলো ওর আহত হাতের নিচে। যখন প্রযত্নে আঁকলে সযতনে আঙুলের মাথাতে উপলেপ লাগায় সে। তীব্র চেয়ে থাকে খুব নির্ভীতে, নিষ্পলকে। দেখতে থাকে তার ভীতু মেয়ের সুশ্রী আদল। কি নয়নাভিরাম, হৃদয় জুড়িয়ে দেওয়ার মুখ। কি মায়া! এই মুখের দিকে চেয়ে থেকেই তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। এতক্ষণে সবটা পরিষ্কার বুঝেছে নাহিদ। হত চেতনায় রীতিমতো মাথা ঘুরছে তার। মনে মনে বলল, বিট্টুরে, এবার দেশ সেরা নাটক বাজারে অ্যাওয়ার্ড তুই পাবি। আকাশ ভরা কালো মেঘের পুরপুর শব্দ। দুপুরের সকল তপ্ততা রুক্ষতা শুষে তুখর বৃষ্টিপাত হঠাৎ করেই শুরু হয়েছে আজ। কাছে পিঠে আছড়ে পড়ছে বজ্রপাত। অথচ জি মূর্তনাদের গগন বিদারী এক একটি আওয়াজ। কবির লেখা কবিতার ছন্দের ন্যায় মনে হচ্ছে তীব্রর। বর্ষণের প্রতিটি ফোঁটা যেন সুর তুলেছে গানের। স্পষ্ট বলছে, তেরা होने लगा हूँ, खोने लगा हूँ, जब से मिला हूँ। তীব্র চাহনি নিশ্চল, অপলক এক জোড়া সাদাটে নয়ন। পুষ্পিতার চোখের পল্লব ঠোঁটের এক একটি খাঁজ গুনতে থাকার মতন আকুল মনোযোগ সেথায়। পুষ্পিতা মলমের পর ক্ষতনের স্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। কিছু বলার জন্য চোখ তুলতেই অপ্রস্তুত হলো গতিতে। তীব্র নড়চড় নেই। ভীষণ স্বাভাবিকত্বের মাঝেও অস্বাভাবিক অচপল নেত্র। মুখ মুগ্ধতায় স্রোতে যার চারপাশ ডুবে। পুষ্পিতার সাবলীল অভিব্যক্তিতে জড়তা এসে ফেলে। বিব্রত বোধে ঘিরে আসে সব। এভাবে কি দেখছেন উনি? মাথা নুয়ে বলল, হয়ে গেছে স্যার। অপর মানুষটির প্রতিক্রিয়া এলো না। পুষ্পিতা নিভু চোখ ওঠায়। তীব্র তখনও তাকিয়ে, যেন পুষ্পিতার বিভ্রান্ত হরিণী আঁখিজোড়া মনোনিবেশনে মাপকাঠিতে জর্জরিত করতে উঠে পড়ে লেগেছে। মেয়েটা নীরবে দিশেহারা হলো। অস্বস্তিতে খেই হারালো সহজ সুলভ থাকার।
মেয়েলি মন নেতিবাচক কিছু ভাবতে চাইলেও শিক্ষার্থীর মন সেসব উড়িয়ে দেওয়ার জোর খাটালো খুব। পুষ্পিতা কি করবে বুঝতে পারছে না, উঠে চলে যাবে নাকি অপেক্ষা করবে। সিদ্ধান্তহীনতায় হাঁসফাঁস করে বসে রইল কেবল। এমন নয় যে তীব্র গভীর ধ্যানে, এই তো তার বিলাতি মনি দুটো ঘুরছে খুব নিপুণ ভঙ্গিতে, আবর্ত হচ্ছে তার মুখবিবরে, যেই দৃষ্টিতে না চাইতেও গায়ে কাটা দেয় পুষ্পিতার। লোমকূপে শিরশির লাগে, অপ্রভিত চিত্তে চিবুক নত করতে গিয়েও থামলো। চটক কাটার ন্যায় সচেতন চোখে চাইল ফের। চশমার চকচকে গ্লাস ভেদ করা তীব্রর নেত্রমণির দিকে সরাসরি তাক করল দৃষ্টি। সহজ দুপুর হুট করেই ভর্তি হলো জটিলতায়। মাথার মধ্যে ঘূর্ণির ন্যায় তেড়ে এলো অপ্রত্যাশিত সেই বিট্টু মাস্তানের কথা। ঠিক এমন চোখ তো ওই বকাটিটারও, একই রকম সব, শুধু তাকানোর ধরনে তফাৎ। একজন তাকালে আশেপাশের নরম ত্বক কুচকে আসতো, আরেকজন আচ্ছা স্যার হঠাৎ আজ এমন ভাবে কি দেখছেন। নাহিদ দাঁড়িয়ে আছে ওদের মাঝামাঝি। তীব্র যে ফ্যাল ফ্যাল করে চেয়ে সেটা দেখে ওর মাথা নাড়ল দুপাশে। ছেলেটার এসব কাণ্ড কারখানায় এসে বিহবল না হয়ে পারছে না। এলাকার সেই বখাটে কর্কশ বন্ধুটা একটা মেয়ের প্রেমে পড়ে এমন ক্যাবলা বনে গেল, এভাবে হাঁ করে তো মিথিলাকেও কোনোদিনও দেখেনি। তৎক্ষণাৎ বুকের বা দিকটা মুচড়ে উঠল নাহিদের। মিথিলার মুখখানি ছবির মতো ধরা দিল মানুষ পটে। ওর বিয়ের আজ কতগুলো দিন, এতদিনে তো কানাডায় চলে যাওয়ার কথা। সেখানে কেমন আছে ও? ভালো আছে? কেমন কাটছে ওর সংসার? আচ্ছা, বিদেশের অমন চাকচিক্যের মাঝে এই সাদামাটা নাহিদকে কি তার মনে পড়ে? পড়ে না হয়তো। বুক চিরে সুপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার। পরপর ধ্যান ভাঙলো পুষ্পিতার ড্রিন ড্রিনে আওয়াজে। উঠে দাঁড়িয়েছে সে, বড্ড ব্যস্ত ভঙ্গিতে বলছে, আমি তাহলে এখন আসি স্যার, আপনি সাবধানে কাজ করবেন। এতক্ষণে তীব্রর জ্বরের মতো দেহের নরমচরণ ফেরে পাল্টা দাঁড়ালো সে। নাহিদ ধরেই বসলো তীব্র এবার বিদায় জানাবে মেয়েটাকে, অথচ সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে কাজ করে কি হবে? এর আগে কখনো তো রান্না করিনি, দেখলে না? এর জন্য একবার কড়াই পড়লো, একবার হাত কাটলো, এরপর শুধু গায়ে আগুন লাগা বাকি। পুষ্পিতার নম্র মনে প্রভাব ফেললো কথাটা। নিমিষেই অস্বস্তিতে ভুলে যায় সে, আজকে উদ্বেগে একাকার হয়ে বলে, ছি ছি স্যার, এমন কথা বলবেন না। আপনি একটু সতর্ক হয়ে কাজ করলেই দেখবেন এমন কিচ্ছু হবে না। তীব্র আবারও ফোঁস করে দম ফেলে বলল, দেখা যাক। এনিওয়ে, তোমার আন্তরিকতার জন্য থ্যাঙ্কস। তুমি বরং বাসায় যাও এখন। আমি আর নাহিদ পুরো কয়লা যা পারবো খেয়ে নেব। আসলে ব্যাচেলর লাইফটা এমন, আমাদের তো আর কেউ নেই যে কাঠা দেখে মায়া করে কান্না করে দেবে। ব্যাড লাক। একটু আগের পুতুল মনে থাকা মানবের সঙ্গে তার জাল গুণনের মতো কাটা কাটা কথা বলা তীব্রর মিল পেল না পুষ্পিতা। তবে শেষ বাক্যে শুভ্র মুখে অমাবস্যা নামলো। মায়া হলো ভীষণ, ও কি রান্নাটাও করে দিয়ে যাবে? স্যার বিপদে পড়েছেন, তাকে সাহায্য করা তো মানুষ হিসেবে ধর্মেই পড়ে। কিন্তু উনি যদি কিছু মনে করেন? তখনই তীব্র আর চোখে চেয়ে সচেতন কণ্ঠে শুধালো, কি ভাবছ? বাই এনি চান্স তুমি আমাকে রান্না করে দেওয়ার কথা ভাবছো না নিশ্চয়ই? পুষ্পিতা আননে আলো ছড়ালো সবেগে, ব্যগ্র চিত্তে বলল, জি জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। আপনি যদি অনুমতি দেন আমি রান্নাটা করে দিয়ে যাব। তীব্র বলল, না না, তা আমার হয় নাকি? স্যার হচ্ছে বলে কি ছাত্র থেকে এরকম ফ্যাসিলিটি নেব? তোমাকে রান্না করতে হবে না, তুমি চাও। স্যার কিচ্ছু হবে না, আপনি তো আমাকে বলেননি, আমি নিজেই চাইছি। আর বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াতেই পারে। কথাই বলে না, মানুষ মানুষেরই জন্য। পুষ্পিতা মৃদু হাসলো। তীব্র সেই হাসিটা দেখলো বড় ঠান্ডা চোখে। ভাবলো, কে কার জন্য জানি না, তবে তুমি যে শুধু আমার জন্য এটা জানে। কাঁধ উচালো পরপর। ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর কি বলবো। এমনি তো আমি কারো অনুরোধ ফেলতে পারি না। তার কথার সঙ্গে সঙ্গে ভ্রু কপালে তুলল নাহিদ। চোর বলছে ধর্মের কাহিনী, এ নাকি কারো অনুরোধ ফেলতে পারে না। ওরে মহিষ, বল যে আমি কারো অনুরোধ রাখি না, শুধু তোমারটাই রাখলাম, কারণ তুমি আমার জান প্রাণ, কলিজার ছিদ্র ছাড়া ফুসফুস। অবশ্য যেই সিগারেট টানিস রোজ রোজ, তোর ফুসফুস আস্ত আছে এখনো, কিন্তু এই কথা মুখে ফোটে না ছেলেটার। ঠোঁট টিপে চুপ করে থাকে, শুধু হতবাক মনে দেখে যায়। তীব্রর এক একটা ভুবন দোলানো অভিনয়। তীব্র ফের সোফায় বসলো, হাতুলের গায়ে পেশিবহুল হাত ছড়িয়ে বলল, রান্নাঘরে সবই রাখা আছে, তোমার কি কি লাগবে দেখে নাও, যাও।
পুষ্পিতা চঞ্চল পায়ে চলে গেল সেদিকে। এক পল গলা উঁচু করে সে পথ দেখে নিল তীব্র। বিজয়ী হেসে চোখ বুজে মাথায় এলিয়ে দিল পেছনে। প্রথমবার ভীতু মেয়ের হাতে রান্না খাবে, এত কসরতের প্ল্যান তা দেখি সফলতাই আসল। নাহিদ বলতে চায়, কি দরকার ছিল ওকে দিয়ে? শশব ব্যস্ত নিজের ঠোঁটে আঙুল চেপে ধরলো তীব্র। চোখ রাঙিয়ে চুপ করতে বোঝালো। চুপ করলো সে, পরপর ঠোঁট উল্টে মিনমিন করলো। এটা ঠিক হয়নি। কেউ যদি দেখে নেয় ব্যাচেলার ছেলের বাসায় একটা অবিবাহিত মেয়ে রান্নাবান্না করছে, কি কেলেঙ্কারি হবে একবার ভেবেছিস? যদি ফ্ল্যাটের সব লোকজন এসে চড়াও হয় এখানে। তীব্র কপাল কুঁচকালো, নিরুৎসাহিত জানালো, তাতে তোর কি? সবাই মিলে এলে তাদের একজনকে না হয় কানে কানে বলে দেবো কাছে নিয়ে আসতে। নাহিদ বোকা বোকা ভাবে মাথা চুলকালো। ও হুকুম করলো। ঘরে যা, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবে, রান্নাঘরে ডেকে নেব। সে বাধ্যের ন্যায় যেতে নিয়েও দাঁড়ালো। পুনরায় বলল, এগুলো ঠিক হচ্ছে না বিট্টু, ভালো লাগছে না আমার। তীব্র খটমট করে ওঠে। ব্যাক সাইডে দুটো লাথি খেলে ভালো লাগবে, খাবি? গাল ফোলালো নাহিদ, বলল, তোর যে এই মিষ্টি লেকচারের রূপে আড়ালে এমন কর্কশ একটা মুখ লুকিয়ে না, এটা যদি ওই মেয়ে জানতো একেবারে চোখ উল্টে অক্কা পেত তাহলে। তীব্র জ্বলন্ত নেত্রে চাইলো, পুরু কণ্ঠে বলল, একদম ভীত মেয়েকে নিয়ে এসে বলতে বলতে বলবি না। পরপর নাক মুখ কুচকে বলল, এই তুই ফোট এখান থেকে, বেশিক্ষণ সামনে থাকলে সত্যি মেরে বসবো। আজকে নাহিদ ভয় পেল না, বরং হাসলো দাঁত মেলে, চাপা কণ্ঠে বলল, যে মেয়ের জন্য মাস্তানি রেখে এখানে ভুয়া লেকচারার সেজে বসে আছিস, সে মেয়ে ঘরে থাকাকালীন আমাকে মারবি? সশব্দে হাসতে হাসতে চলে গেল নাহিদ। তীব্র ভূ গোছালো, দুর্বলতা ধরা পড়ায় আলগোছে থতমত খেলেও কিছুটা। হঠাৎ সচেতন মস্তিষ্কে ভিন্ন চিন্তা আসে। নাহিদ এখানে এসে বেশ জন্মনে হয়েছে। আগে তো চুপ করে থাকতো, অথচ ইদানিং মুখে কথা ফুটেছে টুকটাক। যাক, হলেই ভালো, অন্তত ওই গোল দিগার মেয়ের শোক কাটাতে পারছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। তীব্র ত্রস্ত উঠে রওনা করলো সেদিকে। পেঁয়াজ কাটছে পুষ্পিতা। ওনার এক মাথা সামনে জড়িয়ে অপর প্রান্ত পিঠ থেকে এনে সামনের কোমরে গুজেছে। খোপা করা চুলের কিছু অংশ সন্ধি করেছে কপালের ঘামের সাথে এসে। মুখের কোনো শ্বাসসজ্জা নেই, মসৃণ কেশরাশিও অগোছালো, অথচ মোহবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। মেয়েটাকে দেখতে এত ভালো লাগে কেন? সব ভুলে জগৎ ফুলে চেয়ে থাকতে ইচ্ছে করে কেন? আহামরি কি আছে? একটু বেশি সুন্দর এই তো? এমন তো নয়। এত সুন্দর মেয়ে পৃথিবীতেও ও একাই, এর চেয়েও হাজারো গুণ সুন্দরী মেয়ে আছে চারপাশে। তীব্র নীরের পক্ষ কষে এত আলোড়ন কিসের ওর জন্য? কিসের এই অযাচিত অমোঘটান? সে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্পিতার মনোযোগ দিয়ে রান্না নয়, দেখতে থাকে ওর ঘামে ভেজা আরক্ত সুন্দর মুখখানি। কাল বিলম্বে মুখের কাছে হাত নিয়ে কাশলো। শব্দ পেয়ে চকিতে ঘুরে চাইলো পুষ্পিতা। বুকের কাছের ওড়না টানলো আলগোছে, কণ্ঠে নম্রতা। কিছু লাগবে স্যার? তীব্রর ফটাফট জবাব, না, প্রতিদিন তো আর তুমি রান্না করে খাওয়াবে না, তাই সেখানেতে এলাম। ইউটিউব থেকে না বুঝলেও হয়তো সরাসরি দেখলে বুঝবো, তবে আমি এখানে দাঁড়িয়ে থাকাতে তোমার অস্বস্তি হলে চলে যাচ্ছে। ভেতরে ভেতরে সত্যি অস্বস্তি হচ্ছে পুষ্পিতার, কিন্তু শিক্ষক মানুষ, আবার তারই বাড়ি। সে যেতে নিলেই মৃদু বেগ নিয়ে বলল, না সমস্যা নেই, আপনি দাঁড়ান, আমি শিখিয়ে দিচ্ছি। কালচে ঠোঁটের ভাঁজে চতুরের ন্যায় হাসিটার সন্তবর্ণে চেপে রাখত তীব্র। এগিয়ে এসে সানসেটে ঘেসে দাঁড়ালো। পুষ্পিতা ব্যস্ত হলো রান্নায়, কিন্তু পাশেই অল্প কয়েক দিনের অচেনা পুরুষ দাঁড়িয়ে। নারী মনে একটু তো বিব্রত লাগছে। তীব্রর চোখ তখন মেয়েটার চটপটে হাত দুটোর ওপর। পেলব ফর্সা হস্তের পৃষ্ঠে ছোট ছোট ঠাড় লোম, পরিষ্কার সমুদ্রের পাশে বোনা ঝাউবনের মতো সুন্দর। তীব্র বুক ভরে শ্বাস টানলো। কাজে বহাল পুষ্পিতার দিকে সরাসরি চেয়ে ভাবত, খুব তাড়াতাড়ি আমাকে সারা জীবনের মতো রান্না করে খাওয়ানোর দায়ভারটাও তোমার হাতেই তুলে দেবো তুমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুষ্পিতা স্টিলের মতো শক্ত শরীরে কাজ করছে। মেয়েটার অপ্রভৃত ভাবমূর্তি ধরে ফেললো তীব্র। ওকে স্বাভাবিক করতে কথার বাহানা ধরলো, জিজ্ঞেস করলো গাম্ভীর্য সমেত, তুমি বেশ ভালো রান্না জানো মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ করছো। ও বলল, হ্যাঁ আসলে ছোট থেকে মনির সাথে টুকটাক কাজ করতাম তো, তাই আর কি। পুষ্পিতার ব্যাপারে তীব্রর সবই জানা, তাও ইচ্ছেকৃত শুধালো, মনিকে তোমার মা? খুন্তি নাড়া ব্যস্ত হাতটা সহসা থমকে যায় মেয়েটার। পাশ ফিরে চাইলো, পরপর মৃদু হেসে বলল,
হ্যাঁ, মাই তো। তীব্র চশমার পাড়ের চোখ দুটো ছোট হলো। ভীতু মেয়েটা মিথ্যে বলছে কেন? নাকি সে বাইরের লোক বলে ব্যক্তিগত কথা বলতে চাইছে না? একটু চুপ থেকে বলল, কোথায় থাকে তোমার মা বাবা? পুষ্পিতার উজ্জ্বল সুশ্রী আনন্দ মলিন হলো প্রশ্নটায়। শুভ্র চিবুকের পেশি লালচে দেখালো ভীষণ। উঁচু নাকের ডগা যেন জোয়ারে ফেপে ওঠা উত্তাল প্রবাহিনী। বেদু মেয়ের কি কষ্ট হচ্ছে? ও কি একটু মাথায় হাত রেখে সান্ত্বনা দেবে? তীব্র হাতটা বাড়িয়েও পিছিয়ে আনলো আবার। পুষ্পিতা একটা ছোট্ট ঢোক গেল, সাথে গিলে নিল সমস্ত পীড়া। বাবার কথা মনে পড়লেই তার কান্না স্রোত উগলে আসে গলায়, অথচ কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, বলতেও পারে না। কেমন এক ভয়াবহ জ্বালায় ফেলেছেন বিধাতা। টানা 40 মিনিটের লম্বা গোসল সেরে বেরিয়েছে নুহা। তোয়ালে চুলে পেঁচাতে পেঁচাতেই পুষ্পিতার নাম ধরে ডাকেন। কোনরূপ উত্তরের সাথে মেয়েটাও এলো না। ভ্রু গুছিয়ে কামরা ছেড়ে বসার ঘরে এলো নুহা। বারান্দা, রান্নাঘর সবখানে দেখলো, কোথাও পুষ্পিতা নেই। এবার চিন্তায় ললাটের সূক্ষ্ম ভাঁজ গাঢ় হলো তার। সদর দরজাটাও ঠাঁ করে খোলা। পুষ্পিতা তো ওকে না বলে বাইরে যাওয়ার মেয়ে নয়, তাহলে গেল কোথায়? মেয়েটার বুক কাঁপে ভয়ে। অন্তঃস্থলে ছুটে আসে অশনি সংকেত। পুষ্পিতাকে আবার কেউ তুলে নিয়ে যায়নি তো? সেই বিট্টু মাস্তানটাই কি নিয়ে গেল নাকি? নুহা ঝড়ের গতিতে দরজার কাছে এলো। বাইরে তাকাতেই দেখলো শুধু ওদের নয়, পাশের ফ্ল্যাটেরও দৌড় একই রকম খোলা। ও চোখ সরু করলো, খটকা জাগলো মনে, পা বাড়ালো সেদিকে। দ্বিধার দ্বন্দ্ব সমেত মাথা ঢুকিয়ে ভেতরে উকি দিল। কাউকে দেখা না গেলেও ওঘর হতে ভেসে আসা পুষ্পিতার কণ্ঠ স্পষ্ট পাওয়া যাচ্ছে। অমনি টান টান হয়ে দাঁড়ালো নুহা। দুজন ব্যাচেলার ছেলের ঘরে কি করছে গাধিটা? নুহা এদিক ওদিক যেতে নিয়ে থামলো। ডাকতে চেয়েও ডাকলো না। মাথায় ঢুকলো এখানে কিছু বিপদের কিছু নেই। পুষ্পিতা তখনকার কথা যতটুকু বুঝেছে, স্যার লোকটা ভালো ভদ্র মানুষ। আতঙ্কের কোনো ব্যাপার স্যাপার থাকলে নিশ্চয়ই দরজা খোলা থাকতো না। কিয়ৎক্ষণ বিজ্ঞান ন্যায় হিসেব নিকেশ করে ফিরে গেল ঘরে। সকাল সকাল পুরুষালী কর্কশ কণ্ঠের চিৎকারে ঘুম ছুটে গেল মিথিলার। ধরপড়িয়ে দেখালো, চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে পলাশ। ও তাকাতেই রেগে মেগে বলল, এটা কি ঘুমানোর সময় মিথিলা? আমার অফিস আছে জানো না? মিথিলা ধাতস্থ হলো বিলম্বহীন। ফিরে গেল উদ্বেগ শূন্যতায়, নিষ্প্রভ বলল, তো যাও। আমি কি তোমাকে ধরে রেখেছি? যাও মানে? আমার ব্রেকফাস্ট কোথায়? আমি কি অফিসে না খেয়ে যাব নাকি? মিথিলা আশ্চর্য হয়ে বলল, এখন কি আমাকে ব্রেকফাস্টও বানিয়ে দিতে হবে? পলাশ কাঁদ উঠালো। অবশ্যই, ঘরের সব কাজ তোমায় করতে হবে যখন, এটা বাদ থাকবে কেন? তাড়াতাড়ি করো, অলমোস্ট 8টা বেজে গেছে। আই এম লেট। মিথিলা বিস্মিত চোখে তাকাল। 8টা? এই 8টার সময় আমাকে ঘুম থেকে তুমি তুলে নাস্তা বানাতে বলছো? আমি বিয়ের আগে কখনো 11টার আগে ঘুম থেকে উঠিনি পলাশ। সেখানে পলাশ তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্যাক ব্রাশ করছিল। ফিরে চাইলো কথাটায়, তুচ্ছ এসে বলল, সেসব জেনে আমি কি করব? তখন তুমি তোমার বাবার টাকাই খেতে, সে কাজ করায়নি। এখন আমার টাকায় খেতে হলে আমার সেবা করতে হবে। আর রোজ রোজ এই একই ঘ্যানঘ্যানানি ভালো লাগে না কিন্তু। বেশি কথা না বাড়িয়ে যাও তো। মিথিলার চোখ ভিজে উঠল। কিয়ৎক্ষণ আহতের ন্যায় চেয়ে থেকে চলে গেল রান্নাঘরে। পলাশ শোবার ঘরে থেকেই শুনতে পাচ্ছে এক একটি বাসন কোষণের তন্দ্র নৃত্যের উৎকট আওয়াজ। অমনি গলা উঁচু করে বলল, একটা জিনিসও যদি ভাঙে মিথিলা, কপালে দুর্ভাগ্য আছে মনে রেখো। ঘোষণা মাত্রই থেমে গেল সব। একটা টু শব্দও এলো না। পলাশ মিটি মিটি হাসলো, বিড়বিড় করলো, এসব পাপা কি পরিদের টাইট দেওয়ার কৌশল আমি খুব ভালো করেই জানি। মিথিলার নাস্তা বানাতে 1 ঘন্টার উপরে লেগেছে। পলাশ কোনো রকম নাকে মুখে খেলো। যাওয়ার সময় ও সুরাক থেকে জুতো বের করে ঠেলে দিল ওর দিকে। ব্যস্ত ভঙ্গিতে বলল, মুছে দাও তো। মিথিলা হতবিহ্বল, হতচেতন, নিজের দিকে আঙুল তাক করে বলল, আমি জুতো মুছবো? আমি? পলাশ কিছু বলল না, কেবল সজোরে দন্তপাটি পিষে ধরল নিজের। স্বামীর মটমটে চিবুক দেখেই ঘাবড়ে গেল বেচারি। মিনসে কণ্ঠে বলল, দিচ্ছি। জুতো শুধু মোছা অবধি রইল না, রীতিমতো পায়ে পরিয়েও দিতে হয়েছে। মিথিলার আগে দুঃখে অপমানে কান্না দলা পাকাচ্ছে গলায়। এখনো অবধি ওকে এখানকার সিম কিনে দেয়নি পলাশ। তার উপর বাংলাদেশের সিমটাও বন্ধ। ওর ফোন থেকেও কথা বলতে দিচ্ছে না। বাবার কাছে কোনো মতেই এসব নালিশ ঠোকার উপায় নেই মেয়েটার। নিজের ওপর সে নিজেই ফুঁসছে। এখন কানাডায় ট্যুরিস্ট ভিসায় এসে সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন দেখছিল সারা পথে, অথচ এখন মনে হচ্ছে দেশে যেতে পারলেই বাঁচে। একবার সেখানে গেলে বাবার বাসায় গিয়ে থাকবে।
ওখানে তো আর কোনো কাজ করতে হয় না। এতদিনে নিশ্চয়ই পুষ্পিতাকে খুঁজে পাওয়া গেছে, ওটাকে দিয়ে ইচ্ছে মতো খাটানো যায়। পলাশ লিফটের বাটন টিপতে টিপতে বলল। লাঞ্চ খেতে আসবো না, রাতেও ফিরতে দেরি হবে। মিথিলা কেন জিজ্ঞেস করতে চেয়েও করলো না, ভাবলো যা মন চাই করুক, তাতে ওর কি। সে তো আরামসে বাইরে থেকে কিছু একটা অর্ডার করে খেয়ে নেবে। তারপর দরজাটা লাগিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎ চোখ পড়লো নিচে, পলাশ ইতিমধ্যে নেমে গেছে। জেনিকে গাড়ি সমেত দাঁড়িয়ে থাকতে দেখে তুরন্ত মেজাজ ছুটে গেল মিথিলার। পলাশ কি এখন এই সাদা চুন্নির সাথে যাবে নাকি? তার চমক বাড়াতেই পলাশ হাসি মুখে গিয়েই জড়িয়ে ধরলো জেনিকে। তারপর দুজন মিলে গা জড়িয়েই গাড়িতে উঠে বসলো। ছুটে যাওয়া বাহনার ধোয়ার দিকে কেবল হাঁ করে চেয়ে রইল মিথিলা। মাথার মধ্যে তেতে উঠল ভীষণ গুরুতর প্রশ্ন। পলাশ আর জেনি সত্যি কি বন্ধু? পুষ্পিতা ঘরে ঢোকা মাত্রই পেলব হাতখানা লুফে নিল নুহা। মেয়েটা ভরকালো, ভয় পেল। প্রকোপে চেয়ারের ওপর বসে পড়ল ধপ করে, গোল চোখে চেয়ে পড়ল। কি হয়েছে? নোহার চোখ মুখ থমথমে, চাহনির ভাষা তীক্ষ্ণ, গম্ভীর কণ্ঠে শুধালো। কি করছিলি ওখানে? পুষ্পিতা বুঝতে না পেরে বলল। কোথায়? তোর স্যারের ঘরে। ও মৃদু হেসে বলল। ও আরে আর বলিস না, স্যার রান্না করতে গিয়ে হাত কেটে ফেলেছেন, সেই জন্য আমি। নুহা মাঝপথে কথা কেড়ে নেয়, টেনে টেনে বলে। সেই জন্য মায়া দেবী মায়া করে স্যারের রান্না করে দিয়ে এলেন, তাই তো? পরপরই নাক ফুলিয়ে বলল। দুটো ব্যাচেলার ছেলের বাসায় এইভাবে যেতে তোর ভয় করলো না? এখনো তোর আবুল কেন তুই? পুষ্পিতা ঠোঁট উল্টায়। এইভাবে বলছিস কেন? উনি তো আমার স্যার, শ্রেষ্ঠ মানুষ, বিপদে পড়লে আমি যাব না? নুহা শান্ত হলো খানিক, বুকে হাত গুজে মাথা নাড়ল। ঠিক আছে, উনি মনে হয় ভালো, ওনাকে সাহায্য করা যায়, কিন্তু এসব দয়া মায়ের সাগর বুকে নিয়ে আজকাল বেশি দিন টিকে থাকা যায় না। সবাই সবসময় তোমার স্যারের মতো জেন্টলম্যান হবে না, বুঝলে? পুষ্পিতা বাধ্য মেয়ের ন্যায় মাথা কাত করলো। হুট করেই অন্যমনস্ক চোখের পর্দায় ভেসে উঠল তখনকার ঘটনা। মলম লাগানোর সময় তীব্র চাহনি, এক চোখে চেয়ে থাকা দুটো সাদাটে মনি। ঠিক সেই মুহূর্তে অস্বস্তিটাতে গলা অবধি ভিজে গেল মেয়েটার। কথাগুলো কি নুহাকে বলবে? না থাক, এমনিতেই সারাক্ষণ নুহাটা ওকে নিয়ে ভাবে। কিছু 19-20 শুনলেই ধরাকে সরা জ্ঞান করে বসবে। নিরন্তর ঝামেলার কথা চিন্তা করেই কথার বাণে ছুটতে চাওয়া ঠোঁটদ্বয় টিপে নিল পুষ্পিতা। জ্যৈষ্ঠের দাবদাহের হাহাকার কমাতে হাজির হয়েছে আশার। আজকাল সারাক্ষণ বৃষ্টি থাকে, আকাশ জুড়ে কেবল আচ্ছন্ন অম্বুবাহী ঘুরে বেড়ায়। সকাল থেকে রৌদ্রদগ্ধ প্রকৃতিতে আচমকা বৃষ্টি নামলো আজ। জনজীবনের সাবলীল জোয়ারে অস্বাভাবিকত্বের ভাটা নামলো। রাস্তার পারে নিত্য সামগ্রী নিয়ে হাজির থাকা ভ্যানগুলো তীরস্থ হলো পণ্য ঢাকায়। নীরস সবকিছুতেই সতর্কতা ভিড়তেই কেমন ঘোল বদলে গেল প্রকৃতির। কাকভরে প্রচন্ড বর্ষার পর 8টার দিকে একটু রোদের দেখা মিলেছে। ঘড়িতে 9টা ছাড়িয়েছে এখন। বর্ষার ঘরের ডিভানে পরিপাটি হয়ে বসে আছে তীব্র। সদর দরজার লক হালকা খুলে রাখা, ভীষণ রকম অপেক্ষায় সে। অথচ অনেকক্ষণ গেলেও কাঙ্ক্ষিত মুখের দেখা নেই। পুষ্পিতা বের হচ্ছে না। ভীতু মেয়েটা কি আজ যাবে না কলেজে? তীব্র উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে সিগারেট টানলো। তার সামনে দিয়েই বিদায় নিয়ে চলে গেল নাহিদ। ছেলেটা কদিন ধরে চাকরির জন্য দিক বিদিক ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, কিন্তু পুষ্পিতার অপেক্ষায় থাকতেই তীব্র ক্লান্ত হওয়ার দশা। বদমেজাজি ছেলেটা উৎকৃষ্ট মেজাজ ধরে রাখা দুঃসহ হচ্ছে বড্ড। তখনই ওপাশ থেকে দৌড় খোলার শব্দ এলো। পুষ্পিতা বের হয়েছে বুঝতেই ত্রস্ত পুরোপুরি দরজা খুলে দিল তীব্র। উগে দিতেই উত্তেজিত চোখ মুখ নিভে গেল সহসা। পুষ্পিতা নয়, নুহা বেরিয়েছে। ইউনিভার্সিটিতে যাচ্ছে সে। কি আশ্চর্য, ভীতু মেয়েটা কোথায়? নুহা কাঁধ ব্যাগে ছাতা ভরতে ভরতে সামনে তাকায়। চোখের সম্মুখে শটান তীব্রকে দেখেই ভরকায় খানিক। স্যার মানুষ, পুষ্পিতার শিক্ষক তো তারও শিক্ষক। হেসে সালাম দিয়ে বলল, ভালো আছেন স্যার? তীব্র জিভে ঠোঁট ভেজালো, যার অর্থ নিজের আনজানে অভিব্যক্তি আলগোছে ঢেকে ফেলা। শুভ্র আদলে ভারী খেয়ে এনে বলল, হ্যাঁ, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তীব্র উসখুসে ভঙ্গিতে ঘাড় ডলল দুবার, ইতস্তত করে বলল, আচ্ছা, পুষ্পিতা কি? নুহা বুঝে নেয়, মাঝপথেই স্ব উদ্যোগে জানিয়ে দেয়। পুষ্পিতা তো অনেক আগেই বেরিয়ে গেছে। তীব্র হোঁচট খায়, এমন ভাবে চাইলো যেন মহাভারত অসুস্থ হয়ে গেছে। মানে 9টার দিকে বের হওয়ার কথা,
আগে বের হলো কেন? আসলে বৃষ্টির সময় তো আমাদের দুটো ছাতা, একটা আম্মু নিয়ে গেছে আর একটা আমার কাছে। আমি এত করে বললাম নিয়ে যেতে, নিলই না। একটু খরা পড়তেই বেরিয়ে গেল। পুষ্পিতার ভালো মানুষই আজকে তীব্র হৃদয় ছুঁতে পারল না, উল্টে ভয়ানক রাগে লালচে হলো সাদা মুখ। সে তৈরি হয়ে গত আধ ঘন্টা যাবত যার জন্য বসে আছে সে কিনা তাকে রেখেই চলে গেল। মেজাজের তপ্ততায় নুহার থেকে বিদায় পর্যন্ত নিল না তীব্র। হনহনে পায়ে নেমে গেল সিঁড়ি বেয়ে। মেয়েটা আশ্চর্য হয় ওর আচরণে। টান টান কপালে ভাঁজ পড়েছে বিপ্লবের। বিড়বিড় করলো, আজব লোক তো। তীব্র সবকিছু অস্থির, কখনো অজবল, শান্ত তবিয়ত ভীষণ রকম অশান্তিতে নেমেছে। লালিত সরু নাকটা দেখেই ঠাউর হচ্ছে তার মেজাজ খারাপের ধরন, কিন্তু এই খারাপ হওয়া নিতান্তই অযাচিত অকারণে। ওর একটাই কথা, ভীতু মেয়ে কেন আগে আগে বের হবে। সে আসবে ওর সাথে, একই গাড়িতে পাশাপাশি বসবে, কথা হবে দুজনের। অতি নৈকট্যে তার মেদুর মুখবিবর দেখে বুক জুড়াবে তীব্র। তার উপর সে যে কাল উত্তম কুমারের শখানে গান দিয়ে জিপের ক্যাসেট ফুড়েছে, সেসব শুনবে কে এখন? অভদ্র মেয়ে কোথাকার। স্যারের আগে কলেজে আসে, বের করছে আশা। তীব্র রাগে গজগজ করতে করতে ক্লাসরুমের সামনে এসে থামলো। রামিজ হাসান ক্লাস নিচ্ছিলেন ভেতরে, ও পিঠের সাথে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। উদ্দেশ্য উনি বের হওয়া মাত্রই ঝড়ের বেগে এন্ট্রি নেওয়া। ফোকরান আহমেদ সবে মাত্র কলেজে ঢুকেছেন। নিজের কক্ষে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের দিকে। তীব্র উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সেটাই। এই গোটা কলেজে এমন পেটানো দৈহিক করণের একজনই আছে, তাই ভদ্রলোকের চেনায় গলদ হয়নি। ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই ভেতরে না ঢুকে এগিয়ে গেলেন তিনি। ছেলেটার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ তুচ্ছ শখের বসে এখানে শিক্ষকতা করতে এসেছে। কত বড় মন! এই কম বেতনের চাকরি, তাও আবার এমন মফস্বলে। সত্যি সব জোরদার, না হলে অট্টালিকা ছেড়ে কেউ আসতে পারতো কখনো? তীব্রর পেছনে এসে দাঁড়ালেন ফোকরান। মিস্টার তালুকদার, কি ব্যাপার আপনি এখানে? তীব্র রেখাযুক্ত কপাল সজাগ হলো অমনি। উল্টো থেকেই দন্তপাটি পিষল, কটমটিয়ে ভাবল, এই পালের পুইরাটার এখন আসতে হলো। মন চাইছে এটা লাথি মেরে তোর ভোতা চেহারাটা নকশাই পাল্টে দিই। অথচ ফিরল হাসি হাসি চেহারায়, খুব শিষ্টের ন্যায় বলল, ক্লাস নেব স্যার। রমিত স্যার বের হওয়ার অপেক্ষা করছিলাম। বিস্মিত ফোকরান চটপট হাত উল্টে সময় দেখলেন ঘড়িতে। তেমনই বিস্ময় তার কণ্ঠে। এখনো তো 5 মিনিট বাকি, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? তীব্রর ভেতরটা চেঁচিয়ে উঠল তেজে। আমার যেখানে ইচ্ছে দাঁড়াবো, দরকার পড়লে শুয়ে থাকবে এখানে। তোর বাপের কি শালা? তোর বাপের জায়গা এটা? পালের ডিপার্টমেন্ট হেড, এখনো সামনে থেকে সর। হাতটা নিষ্পিস করছে কিন্তু, যে কোনো সময় নাক থেতলে দেব। মুখে বিস্তর হাসি এনে বলল, আসলে এইটুকু বলে ঘাড় চুলকালো, কথা খুঁজে খুঁজে জানালো, অফিস রুমে ভালো লাগছিল না, ভাবলাম অল্প সময় আছে, থাকি এখানে। আর ওদেরও আজ একটা নতুন টপিক পড়াবো, সেসবের জন্য একটু তাড়াহুড়ো। আপনারা তো জানেন স্যার, আমি ক্লাস নিতে কত পছন্দ করি। ফোকরান মুগ্ধতায় আরেকবার আপ্লুত হয়ে পড়লেন। এই তীব্র তালুকদার পুরো কলেজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আহা, কাজের প্রতি কত ডেডিকেটেড ছেলেটা। তার পছন্দের মাত্রার প্রগাঢ় হলো আরো। হাতটা তুলে কাঁধে রাখলেন ওর। তীব্রর গা জ্বলে উঠল রাগে। বক্র নজর ফেলে একবার দেখলো সেথায়। মন চাইলো হাত মুচড়ে হাতটি বাঁকা করে দিতে, করলো না, বরং আঙুলের নিষ্পিসে ভাব কমাতে এসিও ডান হাতের ফাইলটা শক্ত করে চেপে ধরলো, সাথে বাম হাতে মুঠো করে পকেটে ভরে রাখলো। যুদ্ধ চালালো, ক্রোধের টঙ্কার সামলালো। ওদিকে ফোকরান গদগদ হয়ে পড়লেন। আপনার কাজের প্রতি এই আগ্রহটাই আমাকে ভীষণ মুগ্ধ করে মিস্টার তালুকদার। অল দ্য বেস্ট ফর এভরিথিং। তীব্র হাসলো, মাথা নাড়ল। ফোকরান চলে গেলেন। ঝকঝকে দাঁত খিচে সে পথে চেয়ে থাকলো তীব্র। ভদ্রলোকের হাত রাখা কাঁধের জায়গাটা ঝাড়লো, ঠিক ধুলো ঝাড়ার মতন। বিড়বিড় করলো, শালা খরগোশের বাচ্চা, তোর মুগ্ধতা ধুয়ে তুই পানি খা। ঘন্টা বাজলো। রামিত স্যার বেরিয়ে এলেন, প্রশংসার মতন হাসি ছড়িয়ে বললেন, তীব্র স্যার ক্লাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, আমাকে একবার বললেই তো আর একটু আগে বের হতাম। এমন সুন্দর কথার বিনিময়ে তীব্র সৌজন্য দেখালো না, ছোট করে সমস্যা নেই বলেই ক্লাসে ঢুকে গেল। পাত্তা না পেয়ে আহত হলেন তিনি। কালো চেহারায় অমাবস্যা নিয়েই নিজের কাজে চললেন। দাঁড়িয়ে যাওয়া সব শিক্ষার্থীদের বসার জন্য হাত উঠালো তীব্র। টেবিলের কাছে এসে দাঁড়াতে দাঁড়াতেই চশমার ফাঁক দিয়ে হন্য নজর দিশাহীন ছুটছে, খুঁজে বেড়াচ্ছে পরিচিত কোনো মুখ।
অত অত স্টুডেন্ট ছাপিয়ে সামান্য কয়েক সেকেন্ডে দৃষ্টিটা গন্তব্য ছুতে পারে না। নামিয়ে আনলো ফের। এই 1 মাসে তীব্র ক্লাস নিয়েছে ছেলেদের দিকে চেয়ে, এখনো তাই, তবে ব্যাপৃত কণ্ঠে গম্ভীরতা। আজকে কিছু প্রশ্ন করবো তোমাদের। এতদিন কি পড়ালাম, তোমরা কি শিখলে? আমি একটু দেখি। সমস্বরে আওয়াজ এলো। জি স্যার। তীব্র চারপাশে তাকায়, এলোমেলো দৃষ্টি ফেলতে ফেলতে ঘোষণা ছুড়ে। যাকে বলতে বলবো শুধুমাত্র সে উত্তর দেবে। কেউ একবারে একটা কথাও বললে ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করে রাখবো। এই বয়সে সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। বিগত মাসখানেক যাবৎ স্বভাবের হাস্যোজ্জ্বল শিক্ষকের কথায় চেহারায় উষ্ণতা আজ। তটস্থ ক্লাসরুম আগের চেয়েও নিস্তব্ধ হয়ে পড়ল। তীব্র একটু চুপ থেকে প্রশ্ন করল। মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে আমাকে কেউ একটা ছোটখাটো বিশ্লেষণ দাও, কে পারবে? সিংহভাগ হাত তুলল সাথে সাথে, কিন্তু তীব্রর চিলের নজর ভিন্ন কোথাও আটকে। নীরব তল্লাশিতে ধরা পড়েছে পুষ্পিতা। প্রমোশন হয়েছে মেয়েটার। পেছনের বেঞ্চ ছেড়ে আজ মাঝের সারিতে বসেছে। পাশে বসা তনুজার 2 হাত তুলে রাখা, চোখে মুখে উত্তেজনা। তীব্র একবার পড়া ধরুক খুব করে চাইছে, কিন্তু পুষ্পিতা হাত তোলেনি। তার একটি বিশেষ সমস্যা আছে, 10 জনের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলতে পারে না। মুখস্থ জিনিসও আউলে যায়। জড়তা, সংকোচে কণ্ঠনাহলি সহ আস্তে শরীরটাই চুর হয়ে থাকে। কিন্তু তীব্র নিশানা করলো ওকেই, বলল, এই যে আপনি 4 নম্বর ব্যাচের কালো ওড়না, আপনি দাঁড়ান। পুষ্পিতা চমকে গেল। সে তো হাত তোলেনি, তবে স্যার ওকে ধরলেন কেন? আল্লাহ! ভীতু শঙ্কিত বদনে উঠে দাঁড়ালো মেয়েটা। তনুজার আগ্রহ মাটি, হাত নামিয়ে সূচক শব্দ করলো। ধুর, আজকেও আমাকে ধরলো না। কেন যে সবুজ পরে এসেছি, কালো পরে এলে ভালো হতো। পুষ্পিতা জিভে ঠোঁট ভেজায়। তীব্রর মেঘের মতো স্বর। যে প্রশ্ন করলাম সেটা গুছিয়ে বলুন। ঢোক গিলল, উত্তরটা তা জানা, যাকে বলে কণ্ঠস্থ, কিন্তু গুছিয়ে বলতে পারবে না। তার উপর ক্লাসের সবাই, সামনে পেছনে আশেপাশের সবাই কেমন করে চেয়ে আছে। এটা তো জানা বিষয়, এমনিই গুলিয়ে যাবে। পুষ্পিতা টের পাচ্ছে ওর হাত পা কাঁপছে। আচ্ছা, লিখে দিলে কেমন হবে? বলবে সে কথা? তীব্র প্রশ্ন করেছে ঠিকই, কিন্তু উত্তর জানতে অনাগ্রহী। তার চোখ অন্যদিকে। পুষ্পিতা সুন্দরী। কলেজে আগমনের পর থেকেই পেছনে কিছু ছেলেপেলেদের ছুকছুক বেড়েছে। তীব্র সেটা ধরতে পারল তখন, যখন ক্লাসের সবগুলো ছেলে ড্যাব ড্যাব করে দেখছিল ওকে। ক্রোধের জ্বলন্ত দাবানলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে তার। এগুলোর এত সাহস কার দিকে চেয়ে আছে জানে? ওদিকে মুখে কুলু পেটেছে পুষ্পিতা। 2-1বার থেমে থেমে আওড়ালো। মৌলিক অর্থনীতি হচ্ছে। তীব্র আগে থেকেই খেপেছিল, এবার বেড়ে প্রকাণ্ড হলো তা। ডাস্টার ছুঁড়ে ধরাম করে বাড়ি দিল টেবিলে। অমনি হকচকিয়ে ঘুরে চাইল সবাই। পুষ্পিতার কলিজা ছলাৎ করে ওঠে। আতঙ্কে ডানে বামে লাফায়। তীব্র চিবিয়ে চিবিয়ে পড়ল, আমি এদিকে, তাই সবার চোখ এদিকে থাকা চাই। তনুজা নিজে নিজে বলল, সবারটা থাকবে কিনা জানি না, তবে আমার চোখে আজীবনের জন্য তোমার ওপরে লক করে দিয়েছি। তীব্র পুষ্পিতার দিকে দেখলো। নির্মল মুখ, ফ্যাকাশে লাগছে কেমন। মন গলেছে তার, গলেনি। কেমন ধমকের সুরে বলল, বসো। পুষ্পিতার আনন্দ জুড়ে মেঘ ছড়ালো। লজ্জায় নুয়ে এলো দেহ। জানা জিনিস বলতে না পারার শোকে মাথা নামিয়ে নিশ্চুপে বসে পড়ল। তীব্র চাইছিল তাকে ফেলে আসার জন্য পুষ্পিতাকে দাঁড় করিয়ে রাখার ছোটখাটো শাস্তি দিতে, কিন্তু মেয়ে দাঁড়াতেই সবগুলো ছেলে যেভাবে তাকিয়েছে, এতেই তালুর রক্ত অবধি টকবক করছে ওর। জীবনে প্রথমবার এমন ভয়ানক রাগ। আত্মস্থ করতে বাধ্য হলো ছেলেটা। উল্টে শান্ত থাকার প্রয়াস খাটিয়ে কোনো রকমে ক্লাস করালো। রাতে নাহিদ যেটা বুঝিয়ে দেয়, তার কাজ সেসব উগড়ে দেওয়া। এখানে কোথাও আটকালে নাহিদের করে দেওয়া নোটস তো আছেই। তীব্র পড়াশোনাতে তীব্রতর খারাপ হলেও তার বাচন ভঙ্গি দারুণ। ভরাট কণ্ঠের নম্রতা ঢেলে শুদ্ধ বাক্যালাপে সেসব আরো শ্রুতিমধুর শোনায়, স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারে। তাই যতটুকু পড়ায় শিক্ষার্থীরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনে। অন্য সময় তীব্র ক্লাসে 1 ঘন্টা খানেকের চেয়েও বেশি নিলেও আজ বেরিয়ে গেল ঘন্টা বাজার আগেই। পুষ্পিতা তখনও মাথা নিচু করে বসে আছে। এই কলেজে ওকে প্রথম পড়া ধরা হলো, আর ও সেটাই পারেনি। ছি, কি লজ্জার ব্যাপার। স্যারও বা কি ভাবলেন ওকে? কলেজ ছুটি হয়েছে, একে একে সবাই বেরিয়ে যাচ্ছে গেট পেরিয়ে। পুষ্পিতা করিডোর দিয়েই হাঁটছিল, অমনি পেছন থেকে দরাজ কণ্ঠ হাঁক ছড়ে। হ্যাঁ মেয়ে। অচিরাত দাঁড়িয়ে পড়ল সে।
কণ্ঠস্বর আর ডাক এই কদিনে চেনার গন্ধি বেরিয়েছে। পিছু ফিরতেই লম্বা পায়ে এসে সামনে দাঁড়ালো তীব্র। শ্বেত সামন্তরাল ললাটের ভাঁজ পড়েছে, ভ্রু দুটো আরো বাঁকালো এবার। পুষ্পিতার মুখাবায় এমনিতেই কঠোর, এখন বাড়লো সেটা। তীব্র কর্কশ গলায় বলল, সারাদিন কি হাতা খুঁতি নাড়ো? পড়াশোনা করো না? ফর্সা মুখখানা কুণ্ঠায় চুপসে গেল মেয়েটার, চিবুক নামিয়ে নিল গলায়। তীব্রর মায়া হলো না, চেয়ে রইল সরু চোখে। কণ্ঠে এলো কথার বান, অথচ কলেজে আসার জন্য আমাকে ছাড়া এক পাও নড়বে না এরপর। বলেনি। গুরুভার স্বরে ডাকলো। শোনো, পুষ্পিতার চোখ তোলে ও অমন করেই বলল, সবসময় আমি তোমাকে আমার গাড়িতে নিয়ে আসতে পারবো না। নিজেরটা নিজে বুঝে নেবে, বুঝছো? পুষ্পিতা তপ্তা খেলো, ভেবা চাকায় কপাল গোছালো। ও তো এমন কিছু বলেইনি। সেদিন একবার উঠলো গাড়িতে, তাও তো স্যার বললেন দেখি। নিজে কি যেতে চেয়েছে কখনো? তার আশ্চর্যজনক চিন্তা ভাবনার মাঝেই দীর্ঘ পায়ে পাশ কাটলো তীব্র। কিছু বলার শোনার সুযোগ অব্দি দিল না। পুষ্পিতা ছোট ছোট কদমে কলেজ ছেড়ে বাইরে এসেছে। আকাশের অবস্থা ভালো নয়, থেমে থেমে মেঘ ডাকছে। যখন তখন জোরালো বর্ষার ছাড় তেতে আসতে পারে। ফুটপাতের রাস্তা ধরল সে। সামনে থেকে রিক্সা নিলে 10 টাকা কম ভাড়া নেয়। ফুটপাতের রাস্তাতেই সেই ভাঙা পাঁচিল পড়ে। তীব্রর হাতে মার খাওয়া আর পুষ্পিতার চর খাওয়া ছেলেগুলোর মধ্যে 3 জন আজকেও বসে সেখানে। মাঝের 2 দিন তারা আসেনি। বেধরম মারধরের পর গায়ে পায়ের ব্যথা অল্প স্বল্প সেরেছে। পুষ্পিতার মাথা নিচু করে হাঁটছিল। তীব্র শেষ কথার প্রহেলিকা এখনো কাটেনি তার। স্যার কেন অমন করে কথা বললেন? ও কি নিজে কখনো স্যারের গাড়িতে উঠতে চেয়েছিল? চায়নি তো, কখনো বলেওনি, আর বলবেই বা কেন? এমন কিছু তো আশাও করা যায় না। একজন শিক্ষকের গাড়িতে চড়ে তার ছাত্রী কি রোজ রোজ কলেজে আসতে পারে? পুষ্পিতার মনটাই খারাপ হয়ে গেল। সবার মধ্যে পড়া না পারার সঙ্গে তীব্রর ভাবনা আর ওর কথার দুঃখ মিলল গিয়ে। নয়ন, হাবিব, অলি চুরুট টানছিল বসে বসে। পুষ্পিতাকে দেখেই কোনু দিয়ে হাবিবকে গুঁতো দিল নয়ন। তাকালো সে। 3 জনই শশকের ন্যায় ব্যস্ত হলো অমনি। পাঁচিল থেকে লাফিয়ে দাঁড়ালো, সাথে সাথে সমস্যারে চেঁচিয়ে ওঠে, আসসালামু আলাইকুম ভাবি। ভাবনায় বুধ থাকা মেয়েটার বক্ষস্থল ছ্যাদ করে উঠল। ছিটকে সরে গেল সহসা। ছেলেগুলোকে দেখতেই নিভ্রান্ত আদল সাদাটি হয়ে আসে। তীব্র অফিস কক্ষে ডেকে নিয়ে বলেছিল না সেদিন, ওরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে? মনে পড়ল সেসব। সেদিন তো স্যারের বন্ধু আগে ভাগেই ওকে নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু আজ কি হবে? আজকে ওরা সেই চরের শোধ তুলতে এসেছে। পুষ্পিতার গলা শুকিয়ে গেল ডরে। পেছনে তাকালো একবার, না, রাস্তায় যথেষ্ট লোকজন আছে। ফাঁকা ঢোক গিলল সে। ভাবলো যা হবার হবে। আজকে গলা ফাটিয়ে যাচ্ছে বেও। বিধিবাম হাঁ করতেই নয়ন দাঁত মেলে বলল, ভালো আছেন ভাবি? পুষ্পিতার হাঁটা বন্ধ। থমকে এলো কণ্ঠ। হতবুদ্ধি হয়ে ভাবলো, ভাবি, অলির কপালের একপাশে এখনো একটা ছোট্ট ব্যান্ডেজ। সে কথা বলল বড় নরম সুরে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো ভাবি? হলে কিন্তু আমাদের জানাবেন, আমরা সব সময় আপনাকে শেল্টার দেব। পুষ্পিতার মাথা চক্কর কাটলো এবার। কি শুনছে এসব? যারা এখানকার মূল সমস্যা তারা জিজ্ঞেস করছে সমস্যা হচ্ছে কিনা। আজ মাস কয়েক যাবৎ এদের যন্ত্রণায় এখান থেকে হাঁটা অবধি যায়নি। আর ওরা দেবে শেল্টার? থাপ্পড় খেয়ে মাথাটা খারাপ হয়নি তো? তখনই হাবিব বলল, এ নয়ন, যা বাবিকে একটা রিক্সা রেখে দে। পুষ্পিতার চোখ কপালে উঠে যায়। নিজের কানকেই ভরসার যোগ্য মনে হয় না। নয়ন এক পল বাম পাশে দেখলো, ফিসফিস করে বলল, লাগবে না, ওই দেখ ওখানে কে। অলি। হাবিব ফিরল সেদিক। সুপ্তভাবে তুবড়ে এলো অচিরেই। পুষ্পিতা ওদের চাহনি অনুসরণ করে নিজেও তাকালো। খুঁজে পেল তীব্রকে। জিপ নিয়ে দাঁড়িয়ে সে এদিকেই দেখছে। পুষ্পিতা যেন সাহারা খুঁজে পেয়েছে। অমন চপল পায়ে দৌড়ে গেল কাছে। মৃগ নেত্র বড় বড় করে বলল, স্যার, জানের কি হয়েছে? তীব্রর ওসব জানাশোনার সময় নেই। সাদা গ্লাসের ফাঁক থেকে তার বিলাতি অক্ষে পুষ্পিতার সুন্দর চোখে বন্দি কালচে ঠোঁট নেড়ে শুধালো, কি? ওই বখাটেগুলো আমাকে ভাবি ভাবি ডাকছে। পুষ্পিতার ছটপটে কণ্ঠ, অথচ গোটা লাইনের বখাটে শব্দটাই মনে পড়ে রইল তীব্রর। যেন কানের পাশে বেজে উঠেছে পরিচ্ছন্ন পিয়ানোর সুর। এতদিন বাড্ডার 8 থেকে 80 প্রতিটা মানুষ তাকে বখাটে বলেছে। যদিও সামনে সালাম দিয়েছে, কিন্তু নাম তো ছিল বখাটে। সবচেয়ে বড় কথা, তার নিজের বাবা জামশেদ তালুকদারও তো দিনরাত বখাটে বখাটে করতেন। কিন্তু শুনতেও এমন ভালো লাগেনি তো। এই মেয়ের কণ্ঠে কি আছে তাহলে?
ওর স্বর কি কোকিলের মতো সুরেলা? কই না তো, বাকি মেয়েদের মতোই তো স্বাভাবিক। তাহলে তার কাছে এমন রিমঝিনি ঝর্ণার আওয়াজ মনে হয় কেন? তীব্র থেকে একটা চমৎকার জবাব আশা করেছিল পুষ্পিতা। সাথে ভেবেছিল ওর মতো সেও চমকে থমকে একাকার হয়ে যাবে, কিন্তু সময় কাটলো এমন কিছু হলো না। তাই ভ্রু গোটালো, বরাবরের মৃদু স্বর অল্প উঁচু করে বলল, স্যার শুনছেন কি বলছি? তীব্র স্বাভাবিক। শুনলাম। পুষ্পিতা নিজেই বিস্মিত। শুনছেন? কিছু বলবেন না? কাঁদ উঠালো সে। কি বলবো? ওরা তোমাকে ভাবি ডেকেছে, এটা আমাকে কেন বলছো? আমি তো ওদের ভাই নই। পুষ্পিতা থতমত খেলো তার খোলামেলা কথায়, মিনসে কণ্ঠে বলল, না মানে আমি তা বলিনি, ওরা ওই দিন অমন বাজে কথা বলল, জ্বর খেলো, অথচ আজ এত তোষমত করছে, রিক্সাও ডেকে দিতে চাইলো, তাই আর কি। তীব্র নিরুৎসাহিত জানালো, সেটা ওদের ব্যাপার, আমাকে বলে লাভ নেই। তোমাকে ভাবি ডাকছে যখন, হয়তো ওদের ভাই তোমাকে চেনে। পুষ্পিতার নিষ্পাপ উক্তি। কিন্তু স্যার আমি তো চিনি না, তাছাড়া একটা বকাটের ভাইকে কে চিনতে চাইবে বলুন? এদের থেকে যত দূরে থাকা চাই ততই তো ভালো। কথার হুল গায়ে ভিড়ল তীব্রর, চোখ ছোট করলো পুরু তার স্বর। কেন দূরে থাকতে হবে কেন? বকাটা নিয়ে কি সমস্যা তোমাদের? পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, কি বলছেন স্যার? দূরে থাকবো না? এরা কি ভালো ছেলে নাকি? সারাক্ষণ এখানে বসে বসে মেয়েদের নোংরা নোংরা কথা বলে, বিরক্ত করে, লোকজনের সাথে গা জোড়ামি করে, চা খেয়ে বিলটা পর্যন্ত দিতে চায় না। আমার তো এদের দেখলেই মাথা গরম হয়। তীব্রর ফর্সা মুখটা চিন্তিত দেখায়, নিম্নাষ্ঠ দাঁতে কামড়ে চশমা ঠেললো নাকের, খুব মনোযোগ দিয়ে ভাবলো, নোংরা কথা তো দূর, আমি তো মেয়েদের দিকে ফিরেও চাইনি কখনো। আমি নিশ্চয়ই ভালো, আর যেখানে যত চা খেয়েছে সেসবের বিল দিয়ে এলে ভেতর মেয়েটা আমাকে খারাপ বলার কোনো চান্সই পাবে না। পুষ্পিতার হাস্যহীন গোমড়ে মুখ, এমন সুরূপা আননেশ আমাবস্যা মানায়? নীরব অমানিসার রেশ নিরেট তীব্র হৃদয় ছুঁয়ে দিল। জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওরা ভাবি ডেকেছে, তোমার ভালো লাগেনি? পুষ্পিতা অবাক চোখে চাইল। ও না বলতেই স্যার বুঝে গেলেন। নরম কণ্ঠে শাসব্যস্ত বলল, একটুকু না, বখাটাদের ভাবি হতে কি ভালো লাগে? মন চাইছে সেদিনের মতো গিয়ে একটা ঠাস করে মেরে দিই। ভ্রু উচালো সে। তাই? শিশুসুলভ ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটা। হাসি পেল তীব্রর, ঠোঁট কামড়ে হাসলো অল্প। বখাটে ভাবি টাকাই অবস্থা। দুদিন পর যখন বখাটের বউ হবে তখন কি করবি রে মেয়ে? মুখে বলল, এসো। সেদিনের মতো হাত টেনে ঠিক ওদের সামনে নিয়ে দাঁড় করাতেই ভরকে গেল পুষ্পিতা। নয়নরা তীব্রকে দেখে পাঁচিল রেখে নেমে দাঁড়ালো আবারও। ভীত সন্ত্রস্তের ছাপ পড়ল মুখে। হাবিবের চোখে সানগ্লাস ছিল। তীব্র আদেশ ছিল, চশমা খোলো। তুরন্ত চশমা খুলে বুক পকেটে গুজে রাখলো সে। আগে ভাবি ডেকেছে কে? তীব্রের প্রশ্নে পুষ্পিতার চোখে মুখে পরিবর্তন এসেছে, যেন আজকে সে ভীষণ সাহসী। সেদিনের মতো ভয় ডরের চিহ্ন মাত্র নেই। বিভ্রান্ত ছেলেগুলোকে একবার দেখে আঙুল তুলল নয়নের উপর। তীব্রর ঠান্ডা আদেশ, মারো। হতভম্ব তারা। আজকে অপরাধ কি? আজ তো কিছুই করেনি। জিজ্ঞেস করতে মুখ খুলবেই পূর্বেই নয়নের গালে কোমল হাতে শক্ত চড় পড়ল। কঠোর ঠিকরে পড়া চক্ষু নিয়ে পুষ্পিতার দিকে চেয়ে রইল। তীব্র বলল, যাও, আমি আসছি। পুষ্পিতা বুক ফুলিয়ে হাসলো। পৈশাচিক আনন্দ পেয়েছে আজ। আর জীবনে ভাবি ডাকবি? সে যেতেই তীব্র ওদের দিকে তাকায়। হাবিব অলি চটজলদি নিজেদের গাল চেপে ধরে দু হাতে। ভেবেছে তীব্র ওদের মারবে এখন, তবে সে এমন কিছুই করেনি। নয়নের চেপে রাখা কবল থেকে হাতটা নামিয়ে দিল, শুধু সহানুভূতির ভান টানলো কথায়। বেশি জোরে লেগেছে? শিশুর মতো মাথা নাড়ল নয়ন, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই আপনি তো সেদিন বললেন যেখানে মেয়েটাকে দেখবি সেখানেই ভাবি ডাকবি। আমরা তো তাই করলাম, কত ভালো ভালো কথাও বললাম, তারপরও মারলো কেন? তীব্র চশমা খুলল, নয়নের শার্টের কোনা দিয়ে গ্লাস মুছে চোখে বলল আবার, সেটা আমি বলেছিলাম, কিন্তু তোদের ভাবি ঠাকুর পছন্দ হয়নি, মারবে বলে আবদার করেছে। এখন তোদের ভাবির আবদার না রেখে পারি? পরপরই কাজ চাপড়ে বলল, এনিওয়ে, যাই হয়ে যাকটা কেন, গালে জ্বর একটা পড়ুক বা 10টা, তোদের ভাবিটা একজনের বন্ধন না হয়, ওকে? শীতল তর্জন গর্জন দিয়ে প্রস্থান নিল সে। তিনজনই বুদ্ধিভ্রষ্ট বনে চেয়ে থাকে। অলি নাক চোখ কুচকে আওড়ায়। এই বেটা তো আজব জিনিস, চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে
বলছে সজাগ থাকতে। এমন আধ পাগল মাস্টার আমি আমার জীবনে দেখিনি। বাকিরা সায় মেলালো। জোরজার মল্লুকদার সেই অর্থ মেনে নিয়ে আগের জায়গায় নিশ্চুপ হয়ে বসে পড়ল আবারও। তীব্র কাছে আসতে পুষ্পিতার চমৎকার করে হাসলো। উজ্জ্বল মুখশ্রীর মুক্তোর মতো চিরল দাঁতের হাসিতে বাপাসটায় থমকে আসে তার। সে প্রফুল্ল স্বরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি তীব্র কথা টেনে নেয়। ধন্যবাদের বিপরীতে ছোট শব্দে বলে। গাড়িতে ওঠো। মেয়েটা থামে, কমে যায় হাসি। মাথা নেড়ে হাঁটতে গিয়েও থামলো আবারও। নিশ্চিত হতে বলল, গাড়িতে? কিন্তু স্যার, আপনি যে তখন বললেন আমি যেন গাড়িতে না উঠি। তীব্র জিপের দরজা খুলেছে কেবল, উঠতে নিয়ে দাঁড়ালো, ভ্রু কুচকে শুধালো। কখনো বলেছে? পুষ্পিতা অধৈর্য ভঙ্গিতে মনে করিয়ে দেয়। ওই যে কলেজের মধ্যে ছুটির সময়। তীব্র ফটাফট বলল, ভেতরে কি বলেছি ভুলে যাও। এখন কলেজের বাইরে আছো না? এখন যা বলছি সেটা করো। পুষ্পিতা জড়বুদ্ধি হলো কিছু। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তীব্রকে কেমন রহস্য ঠেকছে তার, যার মতি গতি এক চুটকিতে বুঝে নেওয়া যায় না। আচ্ছা, পৃথিবীতে এমন দুর্বোধ্য মানুষও হয়? অম্বরে মাটিতে হাওয়ায় আজ বর্ষার রং বসন্তের উপহার। রূপকথার রাজপুত্রদের মতন রথের মর্মর ধ্বনি নিয়ে ছুটে এসেছে শ্রাবণী। ঝপঝপে বাড়িপাতে অস্বচ্ছ জল জমেছে দিক বিদিক। পাকা সমান রাস্তার কতক স্থানে কালচে পিচের খবর নেই। চামড়ার মতো উঠে বেরিয়ে এসেছে খোয়া। কোথাও আবার গর্তের মতো দেবেছে। অসমান জায়গার ওই স্বল্প গর্তেই হই হই করে দখল নিয়েছে শোলে। কাঁধ ব্যাগটা বুকে চেপে রিকশায় বসে আছে নুহা। অন্য হাতের মুঠোয় কোলের উপর মেলে রাখা পলিথিন। সবুজ পলির গায়ে টুকটুকের উপর মতো জল। সম্মুখের রিকশা চালক বৃষ্টিতে মরা কাকের মতো ভিজছেন। মাথায় একটা ক্যাপ রইলেও পরনের ময়লার শার্ট একেবারে ভিজে লেপটে গেছে পিঠে। ভর দুপুরে এই আচমকা বরিশায় কিছুদিন যাবৎ বেশ নাজেহাল মানুষজন। রিক্সা চালকের কথা ভেবে মন খারাপ করলো নুহা। তার ছাতার দুটো ডাঁট একেবারেই ভেঙে উল্টে গেছে। ইউনিভার্সিটিতে ছেড়ে বাইরে আসতে জোরালো বাতাসেই ঘটেছে এই অঘটনটা। ছাতাটা ভালো থাকলে এখন এই ভদ্রলোকের মাথার উপর ধরতে পারত না। আহারে, ভাবতে না ভাবতে ঘটলো আরেক বিপদ। রিক্সার চলন্ত এক চাকা গর্তে ঠিকরে পড়লো। নরম কাদামাটি রাবারের চাকা পেয়ে নিজের সঙ্গে আঁকড়ে ধরে গতিতে কাত হয়ে পড়তে নিলেই নুহার বুকের রক্ত অবধি ছলকে ওঠে ভয়ে। তড়িৎ রিক্সায় টান বসিয়ে আটকালেন চালক। মেয়েটা হাঁপ ছাড়ল। এ যাত্রার বিরাট দুর্ঘটনা থেকে বেঁচেছে ভেবে, অথচ রিক্সার চাকা তোলা যায়নি। ভাসমান পানিতে অর্ধেকটা ডুবেছে। ভদ্রলোক বেশ খানিকক্ষণ টানাটানি করলেন। আশপাশ দেখলেন কিছু ফল। একই দুপুর, দুই বৃষ্টি, মানুষের দেখা পাওয়া মুশকিল। সেখানে কে সাহায্য করতে আসবে? অনেকক্ষণ টানা হ্যাঁচড়ার পর হার মানলেন তিনি। শেষে অবসন্ন চোখে নুহার দিকে ফিরলেন। ভীষণ নম্র কণ্ঠে বললেন, আপা, আপনি নাইবা যান। এই চাকা কখন ছুটবো কওয়া যায় না। ও জানতো এমন কিছুই হবে। ক্লান্ত কণ্ঠে বলল, আমি এখন নেমে গেলে বাসায় কিভাবে যাব মামা? আর এই বৃষ্টিতে অন্য কোনো রিক্সাও তো পাবো না। উনি চারপাশটা দেখলেন আবারও। অন্য চোখে একটা বড় সড়ো সুপার শপ ধরা পড়ল। লম্বা হাত লম্বা করে বললেন, ওইখানে যাইয়া খারান তাহলে। যদি চাকা ছোটবার পারি ডাক দিমু। দীর্ঘশ্বাস ফেলল নুহা। কপাল ভর্তি অনুচিন্তনের ভাঁজ সমেত নিশ্চুপ হয়ে গেল। বৃষ্টি কমার বদলে বাড়ছে। আশা শুরু হয়েছে না, এখন এরকমই অহরহ ঘটবে। তবে অন্ধকার হয়ে আসছে চারিদিক। বন্যা হতে পারে। নুহার শ্যামলা মুখটা চিন্তায় ডুবে গেল। এরকম হলেও পৌঁছবে কি করে? আচ্ছা, পুষ্পিতা তো ছাতাও নেয়নি। ওই গাধিটা বাসা যেতে পেরেছে। এতবার করে বলেছিল ছাতা নে ছাতা নে, মায়াদেবী নিলেনি না। নুহা রাস্তার দিকে ফিরল। রিক্সাওয়ালা এখনো তার বাহন তোলার চেষ্টায়। লাগাতার বাড়িপাতে গর্তে আরো পানি জমেছে। কুল না পেয়ে খেয়ে হারালেন তিনি। গলার গামছা দিয়ে মুখটা মুছে সেখানেই দাঁড়িয়ে রইলেন। সমর্থ শরীরের এক ফোঁটার জায়গা বাকি নেই সিক্ত হতে। এদের কি আর জ্বর হয় না? না কি হলেও সয় না। নুহা ফোঁস করে শ্বাস ফেলল। বুঝে গেল আজ এই বৃষ্টি না কমা অবধি তার বাসায় যাওয়া হবে না। কি মুসিবত! একা একা একটা মেয়ে এমন রাস্তার মধ্যে দাঁড়িয়ে তো থাকতেও ভয় লাগছে। দোকানে নামিয়ে রাখা ঝাঁপের সাথে পিঠ এলিয়ে দাঁড়ালো সে। কোথাও যখন কোনো আশার আলো নেই, অকস্মাৎ একটা সাদা গাড়ি ব্রেক কষলো সেথায়। গতিশীল চাকার হঠাৎ থামলো। ছিটকে উঠলো জল।
তৎক্ষণাৎ সরে গেল মেয়েটা। একটুর জন্য গায়ে লাগেনি। কঠিন বাক্যে লুটিয়ে দিতে তেতে উঠল জিভ। অথচ পূর্বেই কাঁচ নামিয়ে বেরিয়ে এলো নাহিদের নির্মল মুখখানা, চওড়া ললাটে সূক্ষ্ম ভাত। মিস নুহা, আপনি এখানে কেন? নুহা চট জলদি গালির বান গিলে নেয়। পাল্টা ভ্রু কুচকায় ওকে দেখে ফটাফট প্রশ্ন ছড়ে। এটা আপনার গাড়ি? মাথা নাড়ল নাহিদ। না তো, ভাড়া করেছি ইন্টারভিউ দিতে আসার জন্য। সে ঠোঁট গোল করে বলল। ও, কিন্তু আপনি এভাবে ভিজছেন কেন? নুহা মুখ কালো করে বলল। আমার রিক্সাটা গর্তে আটকে গেছে, ওই যে। আঙুল অনুসরণ করে চাইল নাহিদ। এক কাত হওয়া রিক্সা আর একটু দূরে বসা লোক দেখে বুঝে ফেললো পুরোটা। অথচ প্রফুল্ল স্বরে বলল, তাহলে আর রিক্সা দিয়ে কাজ নেই। এক কাজ করুন, আমিও তো বাসাতেই যাচ্ছিলাম। আপনার কোনো সমস্যা না থাকলে আমার সঙ্গে আসতে পারেন। তুরন্ত ইতস্ততার চিহ্নে মুখবিবল লেপ্টে এলো মেয়েটার। কপালে দুশ্চিন্তার রেখা প্রগাঢ় হলো আরো। নাহিদকে চেনেই মাত্র 2 দিন, তার উপর প্রাইভেট কার, একটা আটকা গাড়ি। যদি বাসার কথা বলে অন্য কোথাও নিয়ে যায়, তারপর নুহার ভাবতে পারে না। মেয়েলি মন অমন জঘন্য কিছু কল্পনা আনতেই আটকে ওঠে। মানা করবে ভাবলো, উল্টো পাশের নাহিদ নির্ভেজাল হাসলো তখন। ভীষণ চমৎকার করে বলল, ভয় পাচ্ছেন? ভয় নেই। আমাকে ভয় পাওয়ার থেকে গরুর গুঁতাকে ভয় পাওয়া, ইটস 100 টাইমস বেটার মিস নুহা। আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন, মানে এই পথটুকুর আর কি। পুরো কথা নুহা শুনেছে কি না কে জানে, তবে ভাবিত দৃষ্টি পাল্টে গেল অচিরেই। মন গেঁথে রইল মাঝের একটি লাইনের ওপর। আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন। তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নাহিদ কণ্ঠ উঁচু করলো। মিস নুহা, শুনতে পেলেন? মেয়েটা নড়ে ওঠে, যেন এক জড় বস্তুতে আঙুলের জোর খাটিয়ে টোকা দিয়েছে কেউ। শরীরী জড়তার সাথে মনে আশঙ্কা ভিড়েছে, পাছে লোকটা খারাপ যদি হয়। শান্ত নাহিদ চসচক শব্দ করলো এবার। নেমে এলো বাধ্য হয়ে। তার গায়ে ফরমাল পোশাক, অফিসারদের মতো স্যুট টাই পরা। গাড়ি দেখে আসতেই নিয়ে সুজে গেল সব। ছেলের কাণ্ডে ভরকে যায় নুহা। অবাক কণ্ঠে উদ্বেগে বলে, কি করছেন আপনি? আবার নেমে এলেন কেন? নাহিদ সামনাসামনি এসে থামলো, ভ্রু কুচকে বলল, আপনি আসলে কেমন মানুষ বলতো না? নুহা আকাশ থেকে বলল। বুঝতে না পেরে বলল, আমি আবার কি করলাম? কি করেননি তাই বলুন। আপনি জানেন, আমাদের বন্ধু মহলে সব থেকে চরিত্রবান ছেলে বলা হয় আমাকে। একটা প্রেম করে ছ্যাঁকা খাওয়া ছাড়া আর কোনো বাজে রেকর্ড নেই। সেই আমি, মানে আমার মতো সৎ চরিত্রবান একটা ছেলে আপনাকে গাড়িতে উঠতে বলেছে, আর আপনি কি না ভয় পাচ্ছেন? আমার মতো এমন ভদ্র নিষ্পাপ ছেলেকে সন্দেহ করা কত বড় অন্যায় কোনো ধারণা আছে আপনার? ভালো মানুষের সঙ্গে এমন আচরণ প্রকৃতি মানবে না তো। সব কথা গড়গড় করে নয়, বেশ গুছিয়ে বলেছে নাহিদ। পুরোটা মুখের মতো শুনল নুহা। ছেলেটা এত কথা জানে। হঠাৎ হাসি পেল তার। কেন পেয়েছে জানে না, হাসলো মিটিমিটি। বলল, মেয়েদের চোখ কান সবসময় খোলা রাখতে হয় মিস্টার ঢ্যাঁড়স। সেটা আপন হোক বা পর, 2 ক্ষেত্রেই। অবশ্যই এই ব্যাপারগুলো আপনাকে সারাদিন বললেও বুঝবেন না। আপনি তো ছেলে, এসব বুঝতে মেয়েদের মতো মাথা থাকতে চাই। নাহিদ প্রথমে মুখ ছোট করলো ঢ্যাঁড়স শুনে। ড্রাইভার ছেলেটাকে পিছু ফিরে আলগোছে দেখে নিল এক পল। না, সে খুব আরামসে বসে, কোনো তাড়া নেই। জবাব দিল বিলম্বহীন, শুনুন, আমি মেয়ে না হলেও তাদের হাবভাব বুঝি। মেয়েরা যেমন চোখ দেখে পুরুষ চেনে, আমিও চোখ দেখলে বুঝি আমার প্রতিকার কেমন ধারণা। আর আপনার মতো সাহসী মেয়ে যে কেন এত ভাবছে কে জানে। বাসা তো খুব দূরেও নয়, আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেলেও তেমন লাভ হবে না। তবে এত ভিজলে মাস্তাপি জ্বর আসবে আমার। প্লিজ আর কথা না বাড়িয়ে আসুন। নুহা হাঁ করতে গেলেই সে সতর্ক কণ্ঠে বলল, আপনি যদি এখন আমাকে আবার সন্দেহ করে নিষেধ করতে যান, বিষয়টা আমার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াবে। আমি কিন্তু আপনাকে সাথে না নিয়ে তাহলে কোথাও নড়বো না। এই বৃষ্টিতে এভাবে ভিজবো, দ্যাটস ফাইনাল। নুহা 2 ভ্রু উচালো। ঠিক আছে, ভিজুন, আমার কোনো সমস্যা নেই। আপনি ভিজলে আমার কি? কাঠখোট্টা জবাবে ছেলেটার মুখ তিমিদের তলায়। শুভ্র ত্বক আলো খুইয়ে শুধালো। সত্যি যাবেন না? নুহা বড্ড শক্ত জবাব দিল। না। নাহিদের আনন্দ জুড়ে উপচে পড়ে ক্ষুণ্ণতা। নুহা হেসে ফেললো এবার, বলল, থাক, মন খারাপ করতে হবে না। আচ্ছা চলো, যাচ্ছি। ছেলেটা খুশি হয়ে গেল।
ক্ষণপূর্বের অমানিসায় ডুবু ডুবু মুখখানা জল করছে এখন। আসুন আসুন। বলে স্ফূর্ত এগিয়ে চলল সামনে, পেছনে পা বাড়ালো নুহা। অথচ এক কদম হাঁটতেই স্লিপার ছিঁড়ে যায়। দু আঙুলের ভেতরে থাকা জুতোর চিকন ফিতেটা উঠে এসেছে উপরে। থমকালো সে, মাথায় হাত দিয়ে বলল, এই যা, ছিঁড়ে গেল। কথা শুনে ফিরে চাইল নাহিদ। নুহা ততক্ষণে ছেঁড়া স্লিপার হাতে নিয়েছে। সেটা দেখে অবাক হওয়ার ভান করে বলল, জোর করে সাথে নিচ্ছি বলে জুতা ছিঁড়ে ফেললেন? সে চোখ রাঙিয়ে যায়, বলে, এ আবার কি কথা? আপনি জোর করে নিচ্ছেনই বা কোথায়? আর আমি জুতোটা ছিঁড়বই বা কেন? না মানে হলো আর কি। নুহার কাট জবাব। আপনাকে কিন্তু আমি ঢ্যাঁড়স নামটা এমনি এমনি দিইনি। আপনি আসলে একটা ঢ্যাঁড়স। ছেলেটা তেমন কিছু এলো গেল না। এই ধরনের বিশেষণে সে যথেষ্ট অভ্যস্ত। বিগলিত হেসে কলার টানলো, খুব লাজুক ভঙ্গিতে বলল, আমার বন্ধুরাও তাই বলে। নুহা নাক চোখ কুচকালো, জুতোটা দূরে ছুঁড়ে মারলো। পরপর রেগে বলল, দেশের আর কিছু হবে না। এই জুতোটা এই সপ্তাহে 280 টাকা দিয়ে কিনেছি। আর দেখুন, সামান্য একটু পানি লাগতেই এভাবে ছেড়ে গেল। এখন আর কোনো কিছুই ভালো না। ডাস্টবিনের আবর্জনার সাথে জুতোটার ভেসে যাওয়া একধানে চেয়ে দেখলো নাহিদ। হুট করে নিজের বুটজোড়া খুলে এগিয়ে দিল নুহাকে, বলল, নিন এটা পড়ুন। মেয়েটা বিভ্রান্ত হয়, তেমনি বিভ্রম নিয়ে শুধায়, কেন? আপনার জুতো আমি পরবো কেন? এখানে ইটের ছোট ছোট খোয়া বিছানা দেখাচ্ছেন না? খালি পায়ে হাঁটলে ব্যথা পাবেন। আরও কোথায় কোথায় কত কি আছে কে জানে। আপনি এটা পরে আসুন, বাসায় গিয়ে আমাকে ফেরত দেবেন না হয়। নুহার শব্দবাক্য ফুরিয়ে গেল। বিস্ময়াভিভূতি লেপ্টে এলো চোখে, ঠোঁট নড়ল শুধু। কিন্তু আপনি? নাহিদের সরল চেহারার আত্মগরিমা। আমি তো পুরুষ মানুষ, হতে পারি সাদাসিধে, বাট ব্যথা সইবার ক্ষমতা আছে, বুঝলেন? পরপরই আনমনে হাসল সে, বলল, এর থেকেও 1000 গুণ ভারী ব্যথা সয়ে নিচ্ছি, সেখানে এসব কোন ছাড়। শেষ কথার সঙ্গে ঠিক করে পড়ল এক টুকরো ভারশীল প্রশ্বাস। বাক্যের আড়ালে যে মিথিলার প্রসঙ্গ লুকিয়ে নুহার বুঝতে বাকি নেই। কিন্তু কিছু বলার বা জুতোর বিষয়টা নিয়ে মানা করারও সময় দিল না নাহিদ। লম্বা পা ফেলে গাড়িতে উঠে গেল। এ যাত্রায় মাথা নামিয়ে হাসল নুহা। ছেলেটা বোকাশোকা, তবে উপকারী, যত্নবান। এমন মানুষকে মিথিলা আপু ছেড়ে গেলেন কি করে? শুধু নুহা, নাহিদ নয়, একই রকম সাংঘাতিক বৃষ্টির কবলে পড়েছে পুষ্পিতা আর তীব্র। তার উপর তীব্র জিপে ছাদ নেই। আচানক মুষলধারায় ভরকে গেছে দুজনেই। কোনো রকমের রাস্তার এক সাইডে জিপ পার্ক করলো তীব্র। একটা টিনের তৈরি বন্ধ দোকানের দিকে পুষ্পিতাকে নিয়ে ছুটে গেল। পুষ্পিতা ব্যস্ত হাতে ব্যাগ হাতাচ্ছে, দেখছে বই ভিজেছে কিনা। না ভেজেনি। তীব্র সোনালি চুল থেকে পানি ঝাড়ছিল। হঠাৎ তেড়ে আসা বৃষ্টিটাকে উটকো ঝামেলা ভেবে মনে মনে অকথ্য দুটো গালি দিল সাথে সাথে। পুষ্পিতা নিজে থেকে বলল, কলেজ থেকে বের হওয়ার সময় তো বুঝেছিলাম বৃষ্টি নামবে, এত তাড়াতাড়ি নামবে বুঝিনি। আপনার গাড়ি তো ভিজে যাচ্ছে স্যার। তীব্র নিজেও একটু চিন্তায়। গাড়ি ভিজলে শুকানোর বন্দোবস্ত করা বিশাল ঝামেলা। ঢাকায় হলে চিন্তা ছিল না, কিন্তু এই মফস্বলে যেটা খুবই অসুবিধার। তারপর কিছু একটা ভেবে পকেট হাতায় সে, ফোন ওয়ালেট বের করে বলে, এগুলো তোমার ব্যাগে রাখো তো। পুষ্পিতা নিল, রাখলো ব্যাগে। বৃষ্টির ছাটের সঙ্গে আস্তে ধীরে বাতাসের বেগ বাড়ছিল। দুই স্বর্গে ঠান্ডা হিম প্রবাহের স্পর্শ। নিগুড় নিস্তব্ধতার মাঝে দুইজন মানবী নিশ্চুপ দাঁড়িয়ে। মাথার উপর টিনের চাল, ঝমঝম করে লুটিয়ে পড়া বর্ষার সুর, কখনো ছন্দের মতো, কখনো বা সমুদ্রের ঢেউ। প্রথম দিকের গাড়ি নিয়ে বিরক্ত, চিন্তিত থাকলেও হঠাৎ করেই চেহারার বেশ বদলে গেল তীব্রর। ফুরফুরে হলো মন। সকাল থেকে পুষ্পিতার প্রতি জেকে বসা রাগ ক্ষোভ এক লহমায় উবে গেছে এখন। এই যে পাশে ভীতু মেয়েটা দাঁড়িয়ে, দুজনে একসঙ্গে বৃষ্টি দেখছে। এসব ওই সকালে আসার থেকেও সুন্দর দৃশ্য। সে আর চোখে সম্মোহন ধরে পুষ্পিতার পানি যায়। চোখের পর্দায় ভেসে ওঠে ভবিতব্য কিছু চাওয়া পাওয়া। এমনই এক বৃষ্টির সিক্ত সন্ধ্যায় দুজন পাশাপাশি ভিজবে। ভীতু মেয়েটা এমন চুপ থাকবে না তখন। ওই যে কলেজের বাইরে যেভাবে হেসেছিল, অমন করেই হাসবে। শান্ত তরঙ্গের মতো হাসি, আর স্নিগ্ধ পদ্মের মতো মুখটা সে সময় নিবেশন দিয়ে পদক করবে তীব্র। বুক জুড়াবে, খেই হারাবে মুগ্ধতায়। কিছু অবাধ্য অভিলাষকে প্রশ্রয় দিয়ে জাপটে নেবে বুকে। ঢোক গেল তীব্র।
স্বীয় পুরুষকে কাবু করতে এদিক ওদিক তাকালো, ঘাম মুছল কপালের। তার শক্ত শরীর শিরশির করছে আজ। পুষ্পিতাকে নিয়ে কিছু অনিয়ন্ত্রিত চিন্তা ভাবনাই যার প্রধান হেতু। পরপর মনে মনে হাসল সে। আজ অব্দি যে মেয়ের হাত ধরেছে শুধু তাকে নিয়ে কি সব ভেবে ফেলেছে। এটা যদি এই ভীতু মেয়েটা জানতো, মাথা ঘুরেই পড়ে যেত নিশ্চয়ই। তার চেয়ে থাকার মাঝেই হঠাৎ তাকালো পুষ্পিতা। অমনি শশব ব্যস্ত দৃষ্টি সরায় সে। তড়িৎ কিছু ভাঁজ পড়লো মেয়েটার শ্বেত ললাটে। কেন যেন মনে হলো স্যার তাকিয়েছিলেন সেই আগের দিনের মতোই। ও মাথা নোয়াতেই তীব্র আবারও তাকায়। যখনই চোখ তুলে ফিরিয়ে আনে মুখ। টানা কয়েকবার চললো এসব। ভীতু মেয়ে ধরতে না পারায় তীব্রর পোড়া ঠোঁটে শব্দহীন ফিচেল হাসির ধারা। হঠাৎ ঝট করে তাকালো পুষ্পিতা। তৎপর মিলে গেল নজর। তীব্র থতমত খায়। ভীষণ ব্যাপৃতের চাহনি আড়ালের প্রয়াস ব্যর্থ হলো এবার। ধরা পড়ায় মুখবিবরে বিব্রতের ছাপ বসল। কিন্তু আনত চিবুকে ঠোঁট চেপে হাসলো পুষ্পিতা। গায়ের সাথে ওড়নাটা শীতের কম্বলের মতো পেঁচিয়ে নিল খানিক। তীব্র চশমার কোনা দিয়ে চাইল ফের। কপাল গোটালো দৃশ্যটায়। গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি শীত লাগছে? মাথা নাড়লো। তীব্র এক পল নিজের দিকে দেখে। পরনে কেবল চেক শার্ট একটা। আচ্ছা, সিনেমার হিরোদের মতো এটা খুলে দিবে ওকে? না থাক, খালি গায়ে তাকে নিশ্চয়ই হিরোর মতো লাগবে না। অমন বাজে রূপে এক্ষুনি ভীতু মেয়েকে দেখানোর কোনো দরকার নেই। বৃষ্টি থামলো 10 মিনিটের মাথায়। গাড়ি ততক্ষণে ভিজে চুপচুপে হয়েছে। উপায়হীনতায় সেই ভেজা গাড়িতেই বসতে হলো ওদের। তীব্র ইঞ্জিন চালু করতে যাবে তক্ষুনি জানালায় এসে দাঁড়ালেন এক পৌরা নারী। উয়া করে থালাটা এগিয়ে দিলেন শুধু। বোঝা গেল তিনি কথা বলতে পারেন না। কিন্তু তীব্রর মেজাজ চটে যায়। শালা এই বৃষ্টিতে মানুষ নড়তে চড়তে পারে না, অথচ এরা ঠিকই ভিক্ষা নিতে আসে। যেহেতু পুষ্পিতা পাশে, রাগ দেখানো গেল না। এই কষ্টসাধ্য ভদ্র সভ্য ইমেজটা তো ধরে রাখা প্রয়োজন। নিজেকে উদার প্রমাণে মানিব্যাগ বের করে 100টা টাকার দিল সে। বৃদ্ধা নারী মাথা নাড়লেন খুশিতে। লাঠিতে ভর দিয়ে সামনে চলে গেলেন। উল্টো পাশ থেকে রিক্সা ছুটে আসছিল। তখন ওদের চোখের সামনেই বৃদ্ধা ধাক্কা খেলেন তাতে। তুরন্ত ছিটকে পড়লেন রেইন ট্রির গায়ে। চোখের সামনেই দুর্ঘটনায় পুষ্পিতার কোমল মন আটকে উঠলেও নির্বিকার বসে রইল তীব্র। বরং ব্যস্ত হলো হুইল ঘোরাতে। পুষ্পিতা নামতে ধরলেই তখনই তীব্র খপ করে হাতটা চেপে ধরে পড়ল। মেয়ে, কোথায় যাচ্ছ? সে উদ্বিগ্ন হয়ে বলল, স্যার উনি পড়ে গেছেন তো, সাহায্য লাগে কিনা দেখি। তীব্র এমন ভাবে চাইল যেন আশ্চর্য কিছু শুনেছে। ততোধিক বিস্ময় তার কণ্ঠে। তুমি কেন সাহায্য করবে? তুমি কোনাকে চেনো? মাথা নাড়ল পুষ্পিতা। না। তাহলে নামছো কেন? চিনি না তো, তাতে কি? বয়স্ক মানুষটা পড়ে গেলেন, হয়তো ব্যথাও পেয়েছেন। তীব্রর পদ মেজাজি ভাব ফিরে এলো আবারও। সুপ্ত ভাবে ক্রোধ চেপে বসলো কাঁধে। একটা বাজখাই ধমক দিয়ে বলতে মন চাইল, শোনো মেয়ে, এখানে অনেক লোক আছে, সাহায্য করার হলে তারা করবে, তোমাকে এত ভাবতে হবে না। অথচ এর আগেই চপল পায়ে নেমে গেল মেয়েটা। তীব্র দাঁত পিষল বসে বসে। বাধ্য হয়ে নিজেও নামলো এবার। এমনিতেই ভেজা সিটে বসে জামা কাপড়ের অর্ধেক ভিজে গেছে, তার উপর এসব আপদ। ধাক্কা দেওয়া রিক্সা চালক বিপদ কাটাতে আরো আগেই ভেগেছেন। 2-1 লোকজন জড়ো হলেও ভিক্ষুক নারীটিরকে ছোঁয়ার মতো আগ্রহ তাদের নেই। ওদিকে মাথায় আঘাত পেয়েছেন তিনি। কপাল ফেটে নেমেছে লালচে তরলের গলগলে স্রোত। পুষ্পিতা ছুটে গিয়ে ধরল ওনাকে, কণ্ঠে উদ্বেগ। আল্লাহ, রক্ত বের হয়েছে তো, ফার্স্টের দরকার। ভদ্রমহিলা ঝাপসা চোখ কাটিয়ে ওঠার আগেই ওর হাতের উপর অজ্ঞান হয়ে গেলেন। ততক্ষণে আশেপাশের লোকজন ভিড়েছে। তীব্র এসে দাঁড়ালো। তার মাথার মধ্যে দাউ দাউ করছে আগুন। বন্ধুদের ছাড়া কোনোদিনও এভাবে যাকে তাকে সাহায্য করার স্বভাবে নেই। এই ভীতু মেয়ের কি দরকার ছিল নেমে আসার? পাশ কাটিয়ে চলে গেলেন তো পারতো। সে বিড়বিড় করলো। অসহ্য। তন্মধ্যে একজন বললেন, সামনের গলিতে একটা হাসপাতাল আছে, আপনারা চাইলে ওনাকে সেখানে নিয়ে যেতে পারেন। এবার খেই হারালো ছেলেটা। ভেস্তে গেল শান্ত থাকা স্বভাবশীলক। খ্যাক করে বলল, কেন? আমরা নিয়ে যাব কেন? আপনারা তো আছেন এখানে। ওনার মাথায় কাঁঠাল ভাঙতে দারুণ লাগে, তাই না? ভদ্রলোক চুপসে গিয়ে বললেন, না মানে আপনাদের উপকারের জন্যই বললাম। পুষ্পিতা পৌরের গাল চাপড়াচ্ছেন। ব্যাগ থেকে পানি বের করে মুখে ছেটালো। তারপর জ্ঞান ফিরল, তবে নিস্তেজ তিনি। বেশ কিছুদিন অভুক্ত থাকার মতন শীর্ণকায় শরীর। অভিত কণ্ঠে বলল, স্যার ওনার মনে হয় কিছু হয়েছে, চলুন না হাসপাতালে নিয়ে যাই। তীব্র মানা করতে চেয়েও পারল না। ভীতু মেয়ের হৃদয় নাড়ানো অনুনয় মস্তকের তপ্ততা কমিয়ে আনলো খানিক। অসন্তোষ কণ্ঠ চাপা দিয়ে বলল,
ওকে। আশেপাশে কোনো মহিলা নেই। পুষ্পিতার মতন রোগা মেয়ের পক্ষে অচেতন কাউকে তোলা অসম্ভব। সেখানে গাড়ি অবধি নিয়ে যাওয়া তো বহু দূরের ব্যাপার। দু একটা চেষ্টা করেও অসহায় চোখে ওর দিকে তাকালো সে। মৃগু নেত্রের ভাষা বুঝে গেল তীব্র। আরেক দিকে চেয়ে ঠোঁট গোল করে দম ফেলল। কথাবার্তা বিহীন নারীটিকে উঠিয়ে নিল দুহাতে। বৃদ্ধা চমকে গেলেন ভীষণ। আহত শরীর ঘুরে অবাক চোখে চেয়ে রইলেন। কিন্তু তীব্রর সেসব দেখার সময় নেই। রাগে শরীর জ্বলছে তার। শুভ্র আননে বিরক্তির সুস্পষ্ট ছটা। পুষ্পিতা পিছু পিছু ছুটে আসে। অসমান রাস্তার বুক হতে ছুটে যায় তীব্র লাল জিপ। রিসেপশনের করিডোরে দাঁড়িয়ে আছে তীব্র। মহাবিরক্ত ভঙ্গিতে শার্ট ছাড়ছে বারবার। ভিক্ষুক বৃদ্ধার শরীরের সমস্ত নোংরা তার গায়েও লেগেছে। সব ওই ভীতু মেয়ের বেশি বোঝার ফল। এই মেয়ের এইটুকু শরীরে এত মায়া থাকবে কেন? বৃদ্ধাকে ফার্স্ট এড দিতে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। পুষ্পিতা পুরোটা সময়ের সাথে থাকলেও তীব্র দাঁড়িয়ে ছিল বাইরে। প্রায় আধা ঘন্টার মাথায় ছাড়া পেলেন তিনি। পুষ্পিতার কণ্ঠ শুনে কপালে ভাঁজ নিয়ে ফিরে চাইল তীব্র। মেয়েটা বড় যত্নে সাবধানে নিয়ে আসছেন বৃদ্ধাকে। আস্তে দেখে হাঁটুন, এমন কত রকম সতর্কতা তার। তীব্র ব্যস্ত ভঙ্গিতে বলল, হয়ে গেছে, চলো তাহলে। পুষ্পিতার ছোট স্বর, স্যার, উনি মনে হয় আপনাকে কিছু বলতে চান। কিছু একটা বলছিলেন হাত নেড়ে, আমার যতটুকু মনে হলো আর কি। তীব্র ভুকুচকে বলল, আমাকে আবার কি বলবে? বৃদ্ধা ইশারা করলেন চেয়ারের দিকে। বসতে চাইছেন তিনি। পুষ্পিতা নিয়ে বসালো সেখানে। মফস্বল হওয়ায় এখানে অনেক ভিড়। ভদ্রমহিলা বসতেই তীব্রকে হাত নেড়ে কাছে ডাকলেন। এত বিরক্ত লাগলো ওর। এক পল পুষ্পিতার দিকে দেখলো। এই মেয়ে ভীতু, কিন্তু অতিরিক্ত পাকা। আঁক বাড়িয়ে এত ঝক্কি পোহানোর কি দরকার ছিল? উফ! সে এগিয়ে গেল অনিচ্ছায়। কর্কশ কণ্ঠটায় জোর করে মিষ্টি আনার চেষ্টা করে বলল, জি বলুন। বৃদ্ধার শক্তি বাক শক্তিহীন। কথা বলার বদলে হাত দেখালেন নিচু হতে। তীব্র চরসূচক শব্দ করলো, এত রং তামাশার কি ভালো লাগে? ধুরবা! অনীহ ভঙ্গিতে হাত উকিরে বসলো তাও। মৃতস্পৃহায় থমথমে চেহারা। বৃদ্ধা চামড়ার কুচকে যাওয়া হাতটা তুলে মাথায় হাত রাখলেন। সোনালি চুলে হাত পড়তেই তীব্র চাহনি থামকায়, বিমূর্ত হয়, চোখ তোলে তৎপর। বৃদ্ধার চোখে জল। তার নিজেরও দুটো ছেলে আছে। স্বামী মারা যাওয়ার পরই দায়িত্ব থেকে মুখ ফেরায় তারা। জন্মদাত্রী মাকে গলগ্রহ ভেবে তাড়িয়ে দিল বাড়ি থেকে। পেটের দায়ে কিছু বছর যাবৎ রাস্তায় ভিক্ষা করছেন তিনি। মানুষের লাথি চাটার সঙ্গে পরিচিত এখন। কখনো ক্ষুধা কমাতে ফেলে দেওয়া পচা খাবারও গিলেছেন। সে মানুষকে এমন একটা ছেলে একেবারে হাতে করে এখানে চিকিৎসা করাতে নিয়ে এলো। এমন ভালো মানুষ এখনো আছে দুনিয়ায়। তীব্র যেন সত্যি মন প্রাণ উজাড় করে দোয়া করলেন তিনি। জরাজীর্ণ চোখ মুছে আউ করে বলার চেষ্টা করলেন কিছু। তীব্র সেসব বোঝেনি। সে হা করে চেয়ে রইল বৃদ্ধার চোখের দিকে। দৃষ্টি জুড়ে কেবল লুটিয়ে পড়া দোয়া। মাথায় হাত বোলাতে বোলাতে আকাশ পথে ইশারা করছেন বারবার। নীরবে বোঝাচ্ছেন, আল্লাহ তোমার মঙ্গল করুক। মা ছাড়া এভাবে কেউ কখনো দোয়া করেনি তো। উল্টে গালমন্দ করেছে, হয়তো অভিশাপও দিয়েছে। সামনে সম্মান দেখিয়েছে, পেছনে কত বাজে ব্যবহার করেছে কে জানে। তার কর্মই যে গালি শোনার মতো। আচ্ছা, সে কি তবে একটা ভালো কাজ করেছে আজ? কিন্তু নিজের ইচ্ছেই তো কিছু করেনি। যা করেছে অনীহায় অনাগ্রহে, পুষ্পিতার জন্য বাধ্য হয়ে। তীব্র মাথা নিচু করলো। খেয়াল পড়লো হুট করে তার সমস্ত বিরক্তি মুছে গেল। বুকে জমেছে কিছু পুঙ্খ পুঙ্খ ভালো লাগা। কাউকে সাহায্য করলে এমন ভালোবাসা পাওয়া যায় জানতো না তো। অবশ্য জানবে কিভাবে? কখনো কারো উপকারেই যে আসেনি। উল্টে সবসময় সবার ক্ষতি করেছে। এলাকার সবাইকে জ্বালিয়ে মেরেছে। তীব্রর বিলাতি সাদাটে আঁখিতে মায়া ফিরল আজ। হাড় কাত করে নজর ফেরালো পুষ্পিতার দিকে, যার পুরন্ত ঠোঁটে হাসি স্রোত। এই মেয়েটা তার জীবনে আসার পর থেকে সব এভাবে বদলে যাচ্ছে কেন? প্রথমে তার পোশাক বদলালো, হালচাল বদলালো, বদলে গেল তার কথা বলার ধরন। বেট্টু মাস্তান থেকে লেকচারার তীব্র হওয়ার মতন পরিচয় হলো। তীব্রর মনে প্রশ্ন জাগে আজ, এভাবে কি তার পৃথিবীটাও বদলাবে? অতীতের বখাটেপনা মাস্তানি বেপরোয়া জীবনের কালো ধোঁয়ায় ভীতু মেয়েটা কি হয়ে উঠবে সন্ধ্যা প্রদীপ? ঝলঝলে নীলচে আকাশ, অভিমানে কালো হয়ে যাওয়া মেঘটা এখন আনন্দের হাসি হাসছে। আদ্রর পিচের বুকে সাই সাই বেগে ধেয়ে চলেছে লাল জিপ। গতিতে ক্লান্তি নেই। চারপাশে তখন গন্ধ বহের ফুরফুরে রেশ, অথচ থম মেরে বসে আছে তীব্র। অন্য সময় পুষ্পিতা আশেপাশে থাকলে বারবার আর চোখে ফিরে যায় ছেলেটা। মায়াবী মুখে লেপ্টে থাকে আবিল, চোরা অক্ষিপট ঠিকরে রাখে
সেও অভিভূতির সবটুকু ধ্যান, কিন্তু আজকে মুখে কথা নেই তার, প্রাণ নেই দৃষ্টিতে, শরীরী উদাসীনতায় যন্ত্র মানবের ন্যায় ড্রাইভ করছে কেবল। তবে পুষ্পিতার নিভু নেত্র বারংবার তীব্রতে ঘুরে আসছে, সরল চোখ যুগলে বিহবলতার বান, কোটর দুটোই টলটল করছে ভিন্ন কোনো ভাষা, বিস্ময়াবিষ্ট মস্তিষ্কে বাক্য জাগছে কেবল। স্যার কত বড় মাপের মানুষ, এত দামি গাড়ি যার, সে নিশ্চয়ই অনেক সচ্ছল ঘরের ছেলে, অথচ মনের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। কি অবহেলায় একজন দুঃস্থ মানুষকে সাহায্য করলেন আজ, নিজের টাকা খরচ করে চিকিৎসাও করিয়েছেন। এই যুগে এমন ভালো মানুষও হয়। মৃদু হাসল সে, তবে এই সুন্দর হাসিটাই আজকে চেয়ে থাকেনি তীব্র, ফিরেও দেখেনি তার নিবেশন অন্য কোথাও আটকে। চোখে ভাসছে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দেওয়ার দৃশ্য, কুচকে যাওয়া চামড়ার ভাঁজে চোখ জুড়ানো মমতা, আর এখানেই তীব্রর সকল আপত্তি, সবটুকু বিরোধিতা জমা হচ্ছে এসে। দোয়া পাওয়ার মতো কাজ তো করেনি সে, বাধ্য হয়ে কিছু করা, আর নিজের উদ্যোগে কিছু করা কি এক না? তাহলে অহেতুক কেন এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে ও? তীব্রর মধ্যে আকুল দোটানা, ফ্যাসফ্যাসে চিত্ত সাহারা খুঁজতে খুঁজতে নিশ্চুপ কাটলো সারা পথ। এফএমে গান বাজেনি উত্তমের, হাওয়ায় ভাসেনি কোনো প্রশ্নোত্তরী, তবে দেখতে দেখতে হাজির হয়েছে গন্তব্যে। পুষ্পিতারা যে বিল্ডিং এ থাকে তার পাশাপাশি একটা বড় বিল্ডিং এর গ্যারেজে গাড়ি রাখে তীব্র, সেখানেই থামলো জিপ। বিলম্বহীন নেমে যায় সে, পুষ্পিতা নামলো আস্তে ধীরে। দুজনের নিভ্রান্ত নীরবতায় প্রতাপ পেয়েছে বেশ। তীব্র কপাল কুঁচকে পায়ের বুটের দিকে চেয়ে রইল, ঝলসে যাওয়া কালচে ঠোঁট, সম্মুখ দাঁতে কাটা, খুব সুনিপুণ ভাবে ভাবনায় ডুব দিয়েছে যেন। কিছু বলতে উসখুস করছে পুষ্পিতা, জড়তা আর সংকোচে নম্র সম্র জিভখানা ইচ্ছেপূর্বক বিফল হলো। পরাজয় মেনে শ্বাস তুলল বক্ষপথ, চুপচাপ ব্যাগ থেকে ফোন ওয়ালেট বের করে বাড়িয়ে দিল ওর দিকে। তীব্রর ললাট রেখা গাঢ় হয়, তাকায় চোখ তুলে, ফোন ওয়ালেট নিতে নিতে হুট করেই প্রশ্ন ছুড়ে বসে, কি কি করলে ভালো কাজ হয় তুমি জানো? পুষ্পিতা কিছু হতভম্ব হলো, চেয়ে রইল ফ্যাল ফ্যালে চোখে, অপ্রত্যাশিত প্রশ্নে ভরকেছে খানিক। স্যার হঠাৎ এইসব জিজ্ঞেস করছেন কেন? তীব্রর গুরুতর ভঙ্গিতে বাঁকানো ভ্রু আর জিজ্ঞাসা নজর দুটো ঘাবড়ে দেয় ওকে। পরপর টান টান করলো চেহারা, মনে পড়ল সকালের কথা। তখন তো স্যারের পড়া বলতে পারেনি, সেই জন্যই কি এগুলো শুনতে চাইছেন, নাকি দেখতে চাইছেন বই পুস্তকের পড়া না পারা মেয়ের সাধারণ জ্ঞান আছে কিনা? মেয়েটা মাথা নামালো, সংকীর্ণ করে বলল, ভালো কাজ মানে তো স্যার এই যে আপনি একজনের বিপদ দেখে এগিয়ে এলেন সেইটা। আর পুরো ধ্বনির উত্তরে উদ্বেগ নিয়ে আওড়ালো পুষ্পিতা। আর হলো জেনে বুঝে কারো ক্ষতি না করা, কোথায় কাজে কাউকে কষ্ট না দেয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার জানা মতে এইসবই তো ভালো কাজ স্যার। পায়ের পাথা থেকে নিভু চোখ তুলে চাইল পুষ্পিতা, প্রয়াস খাটালো তীব্রর অভিব্যক্তির বোঝার। মাঝ দুপুরে এমন রাস্তায় দাঁড়িয়ে সে পড়া উগল, অথচ জবাব দেয় না সে মানুষ। ন্যূনতম হু হা নেই। পুষ্পিতা বিভ্রমে ভুগে শুধায়, আমি কি ঠিক বলেছি স্যার? নড়ে উঠল তীব্র। হ্যাঁ। এত সময়ের অনুচিন্তনে থমকে থাকা আদলে ভারী কি ভিড়ল পরপর, তেমন ভারী শোনালো গলার স্বর। গেটের দিকে ইশারা করে বলল, ভেতরে যাও। পুষ্পিতা আনন্দ পেল, সহজ প্রশ্নের সঠিক জবাব বুঝিয়ে দিতে পারায়। শ্বাস টানল স্বস্তির, মাথা নেড়ে হাঁটা ধরল ঘুরে, অথচ লম্বা শরীর সহ স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল তীব্র। ভেতরটায় হাঁসফাঁস করছে কেমন, শিরা কেটে ফেলে রাখা প্রাণীর মতো ছটফটে লাগছে সবকিছু। পালাক রোগী চোখের পর্দায় ছুটে বেড়ানো ভ্রমে দুষ্কর হচ্ছে সহজ থাকা। কখনো হাসপাতালের সেই বৃদ্ধাকে মনে পড়ছে, কখনো আবার নিজের ফেলে আসা অতীতগুলো। গত বছর এক মধ্যবয়সী লোকের মুদি দোকান ভাঙতে গিয়েছিল ওরা। কুক খ্যাতিতে এগিয়ে থাকা সেই বিট্টু মাস্তানের গ্যাং। ভদ্রলোক চাঁদা দিতে দেরি করেছেন, সেখানে মাসের 3 তারিখের টাকা জমা দেওয়ার কথা থাকে, সেখানে সেদিন 7 তারিখ। তীব্র চটে গেল। ভরা হাট বাজারে ক্রেন দিয়ে ঘুরিয়ে দিল টিনের চাল। লোকটা কেঁদে কেটে অনুনয় করেছেন,
পা চেপে মিনতি করেছেন। কঠোর তীব্র শোনেননি, বরং চারপাশের মানুষগুলোর ভয় ডরে চিমসে যাওয়া মুখ ভদ্রলোকের অসহায়তা দেখে পৈশাচিকতায় হৈ হৈ করে ছিল ওষ্ঠপুট। তৎক্ষণাৎ চোখ খিচে বুঝে ফেললো তীব্র, চসূচক শব্দ তুলল জিভে। আজকে প্রথমবার সেই কাজের জন্য আফসোস হলো তার। আক্ষেপে চৌচির হলো অন্তঃপট। ঢোক গিলে ভাবে, আমি যে কোনোদিন কোনো ভালো কাজই করিনি, উল্টো যাকে পেয়েছি মেরেছে, কষ্ট দিয়েছে। ভীতু মেয়েটা সব জানলে পছন্দ করবে না, আমায় ভালোবাসবে না। নিজের শেষ কথাতেই নিজেই চমকে উঠল তীব্র। শশব ব্যস্ত প্রকট আখিতে ফিরে দেখল পুষ্পিতাকে। মেয়েটা চলে যাচ্ছে, পিঠের সাথে হেলে ধুলে সন্ধি করছে কালো বিনুনি। তীব্রর হৃৎপিণ্ড থমকে থাকে পৃথিবী। বক্ষস্পন্দের গতিবেগ থিতিয়ে আসে সহসা। ভালোবাসার নিটল ওষ্ঠভাজে শব্দখানা আউড়ে ফেলল কয়েকবার। এত শ্রুতি মধুর বাক্য হয়, শুনতে এত শান্তি লাগছে কেন? বলতেই বা কিসের এমন সুখ? তীব্র নিজেকেই প্রশ্ন করে, আমি কি ভীতু মেয়েকে ভালোবাসে? আচ্ছা, ভালো না বাসলে কি কারোর জন্য এত কিছু করা যায়? সেই প্রথম দিকের আকর্ষণ, সন্ধিহান ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়েই কি অঘটন ঘটে গেল। এইভাবে নিজেকে যাচাই করার লড়াই নেমে মন প্রাণ ফেসে গেছে আমার। ভীতু মেয়েতে খেয়ে হারালাম আমি। পুষ্পিতা কেচি গেট খুলেছে। তীব্র অন্যমনস্ক নজর দুটো লেপ্টে রইল সেথায়। অচিরাত দাঁড়িয়ে গেল মেয়েটা, ফিরে তাকালো কিছু একটা ভেবে। তখনকার মতন চোখ সরানোর তাড়া নেই তীব্র। নিবিষ্ট যোগে চেয়ে থাকে সে। অবিচল অচপল দৃষ্টিদয়ের কবলে পড়েই পুষ্পিতার বুক কাঁপে। ঝাঁকুনি আগে দেহে, সফেদ রঙা গাঢ় স্রোত নেমে যায় পিঠ পেরিয়ে। তীব্রর বক্ষ জুড়ে উচাটন, শ্রবণ রুদ্ধ করা ধূপধাপ আওয়াজ। ভীতু মেয়ের ঘুরে তাকানোয় প্রবল হলো সেটা। মনে পড়ল মিরাজকে বলা, প্রেমে পড়েনি, প্রেমে পড়লে বুক ধুকপুক করে। আমারও সব হয়নি। অচিরেই টলে উঠল দেহ, নড়ল চোখের ভার। আজ তো বুক ধুকপুক করছে। এই তো পরিষ্কার শব্দ পাচ্ছে সে। হৃদযন্ত্রের বাইরে লুটিয়ে আসার অমত্ত আয়োজন যেন। মস্তিষ্কে দোলাচল ছুটে বেড়াচ্ছে দিশাহীন। বুক ফুলিয়ে শ্বাস ফেলল তীব্র। হঠাৎই ফিচেল হাস্যবানে ওষ্ঠ তুলল একদিকে। কথার নিবিড় স্রোতে দপাদপ করল আখি। কপালের পাঁচ চুলকে ভাবল, ভীতু মেয়ে পছন্দের জোরে এসে ভালোবেসে ফেলেছে। বেট্টু মাস্তানকে প্রেম ভাসালে তো তার প্রেম কিন্তু লেকচারার তীব্রর মতো সভ্য হবে না। দরজায় ঠক ঠক শব্দ। বেল না টিপে নিরন্তর ধাক্কা দিচ্ছে কেউ একজন। নাহিদ ছুটে এলো গতিতে। দরজা খুলতেই ওপাশের আয়েশা খাতুন হাসলেন। শশব ব্যস্ত সালাম দিল নাহিদ। বিনম্রতার ভঙ্গি। ভেতরে আসুন আন্টি। আয়েশার সদ্য ফোটা হাসি নিভে গেল। নাহিদকে দেখে ভাঁজ বসলো কপালে। ছেলেটাকে বেশ কয়েকবার দেখলেও কথা হচ্ছে আজ। তিনি এসেছেন তীব্রর কাছে। ভেতরে উকি দিলেন এক নজর। নাহিদ বুঝতে পেরে বলল, বিট্টুকে খুঁজছেন? বেখেয়ালে মাথা ঝাঁকান আয়েশা। খেয়াল পড়তেই সতর্ক চোখে চাইলেন, কণ্ঠে অনিশ্চয়তা। কি বললে? নাহিদের বুকখানা ছ্যাদ করে ওঠে। এই রে, মুখ ফসকে বিট্টু বেরিয়ে গেছে। তীব্র জানলে মেরেই ফেলবে আজ। ওইদিকে আয়েশার তীক্ষ্ণ চাহনি সব মিলিয়ে বিপাকে পড়ল ছেলেটা। পরিস্থিতি বাগে আনা জরুরি। ঠোঁটে হাসি টেনে মিনমিন করে বলল, মানে বললাম যে একটু আগে ফিরেছেন। ঠোঁট চেপে চোখ ঝাপটালেন আয়েশা। কেন যেন মনে হলো ছেলেটা এই কথা বলেনি, তবে বিশেষ মাথা ঘামায়নি। নরম গলায় বললেন, পুষ্পিতা স্যারকে একটু ডেকে দেবে বাবা। তীব্র তো মাত্র শাওয়ারে ঢুকেছে আন্টি, 1 ঘন্টার আগে বের হবে না। আপনি এসে বসুন না ভেতরে। প্রস্তাব রেখে নিজেই মনে মনে না করল নাহিদ। প্রার্থনা ছুড়ল আকাশে, উনি যেন কোনোভাবেই ভেতরে না ঢোকেন। ওদের ঘরের উপর দিয়ে আজ ছোটখাটো ঝড় বয়েছে আজ। এদিক সেদিক জামা কাপড় মোজা এসব দেখলে কি ভাববেন কে জানে। আয়েশা ভেতরে গেলেন না, তবে অবাক কণ্ঠে বললেন, এবার সন্ধ্যাবেলা গোসল করেছো, তাও এমন ঠান্ডার সময়? নাহিদ দাঁত মেলে হাসলো। ও এইরকমই। উনি ঠোঁট গোল করে বললেন, ও আচ্ছা, তাহলে বরং যে জন্য এলাম সেটা তোমাকে বলে যাই। নাহিদ ভ্রু গোছালো। কিছু হয়েছে আন্টি? আয়েশা হেসে বললেন, আরে না, কি হবে, আসলে কাল তো শুক্রবার, ছুটির দিন, তাই কাল দুপুরে আমাদের বাসায় তোমাদেরকে দাওয়াত দিতে এলাম। ওর কণ্ঠে বিস্ময়। হঠাৎ দাওয়াত কেন আন্টি? ও মা, দাওয়াত দিতে আবার কারণ থাকে নাকি?
তোমরা এতদিন এসেছো এখানে, ঠিকঠাক তো আলাপি হলো না। কাল এসো কেমন? কোনো নাচ শুনবো না কিন্তু। নাহিদ খানিক দ্বিধাদ্বন্দ্বে পড়ল। বিট্টুর থেকে না শুনে কি বলবে সে? তার চিন্তা ভাবনার মধ্যেই নিজেদের ঘরে ঢুকে গেলেন আয়েশা। নাহিদও নিজের ঘরের দরজা আটকালেন। পিছু ঘুরতেই সামনে এসে দাঁড়ালো তীব্র। সদ্য ভেজা উন্মুক্ত শরীর, প্রতিটা জলের ফোঁটা যেন উজ্জ্বল হীরক চূর্ণ, শুধালো ভীষণ ঠান্ডা গলায়। কে এসেছিল? পাশের বাসার আন্টি কাল দুপুরের জন্য দাওয়াত দিলেন আমাদের। হঠাৎ? আয়েশার বলে যাওয়া তখনকার কথাটাই হুবহু অনুকরণ করলো নাহিদ। বলল নিজের মতো, ওমা, দাওয়াতে আবার কারণ থাকে নাকি? আমরা এতদিন এসেছি এখানে, ঠিকঠাক তো আলাপই হলো না। কাল যেতে হবে কেমন? কোনো না শুনবো না কিন্তু। তীব্র নাক চোখ কোঁচকায়। সে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? এসব কি আমি বলেছি? উনি তো বলে গেলেন। চাহনি শুরু হয় ছেলেটার। নিম্নাষ্ঠের নরম ত্বক পিষে ফেললো দাঁতে। একটু চুপ থেকে বলল, ব্যাপারটা তো সুবিধা লাগছে না। হুট করে বাসে দাওয়াত কেন? অথচ ততটাই নিশ্চিত দেখালো নাহিদকে। কাঁধ উছালো উত্তরে, কি জানি, দেখ হয়তো তোর সাথে পুষ্পিতার বিয়ের প্রস্তাব দেবে। মিটিমিটি হাসিটা দেখেই তীব্রের গা জ্বলে উঠল রাগে। মোটা স্বরে বলল, ইদানিং খুব খই ফুটছে তোর মুখে, তাই না? নাহিদ আশ্চর্য হয়, অবোধ কণ্ঠে বলে, আমি কি করলাম? আচ্ছা, যদি এটা নাই হবে তাহলে শুধু শুধু কেউ কেন দাওয়াত দেবে আমাদের? তীব্র ধমক দিল মৃদু গলায়। চুপ করো, ডিম ভাজতে বলেছিলাম, ভেজেছিস? মাথা নাড়ল সে। ভাজেনি। বন্ধুর কটমটে চিবুক দেখেই তৎপর দু হাত তুলে বলল, ওকে ওকে, এভাবে তাকাতে হবে না ভাই, এক্ষুনি ভেজে দিচ্ছি। পাশ কাটিয়ে গেল খুব ভদ্রভাবে। অথচ দূরত্ব বাড়তে বিড়বিড় করে বলল, সালাম মাস্তান, লোক চারার সাজলে কি হবে? গুন্ডা তো গুন্ডায় থাকে, কোথায় কোথায় মারতে আসে আমায়। ও ভেবেছিল তীব্র শোনেনি। হঠাৎ সে পিছু ফিরে বলল, তুই যাবি? কিছু চমকায় নাহিদ। ত্রস্ত রান্নাঘরে ঢুকে যায়। কিন্তু তীব্রর ভাবনা গেল না। এই দাওয়াত নিয়েই যত উদ্ভট কথা মাথায় আসছে, এর মধ্যে আবার অন্য কোনো গল্প নেই তো? নুহা আদা ছিলছে আর কেটে দিচ্ছে পুষ্পিতা। পেঁয়াজ রসুন ব্লেন্ড করছে আয়েশা। এখন থেকেই আগামী আয়োজনের সব তোড়জোড় শুরু হয়েছে তাদের। কিন্তু নুহার মাথা গরম। আজকাল ওকে তীব্র রোগে ধরেছে। যখন তখন মেজাজ চটে যায়। এই যে এখন ফুলে ফেঁপে সব একেবারে বোম হয়ে আছে। আর সেই রাগের পেছনেও আয়েশা দায়ী। আজকে হুট করেই বাজারে এনেছেন তিনি। তারপর ঘোষণা করলেন, পুষ্পিতা স্যারকে দাওয়াত দিয়ে এসেছি। মায়ের দ্বারা এমন রসিকতা কি মানা যায়? সেজন্য মুখ গোজ করে বসে আছেন মা। কেন মা এরকম করবেন? ওদের সাথে একটু আলোচনা করা গেল না? ওরা কি এতটাই ছোট? পুষ্পিতাকেও কিছু বলেনি। কথাটা শুনে গাধিটাও ওর মতো ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। কোনো মানে হয় এসবের? আয়েশা হাতের কাজ শেষ করে আদা নিতে এসেছেন। চোখ পড়ল মেয়ের ওপর। শ্যামলা আনুনে মেঘ দেখে বললেন, কি হয়েছে তোর? আজকাল একটু হলে দেখি চেহারাটাকে বিলের হাগু বানিয়ে রাখিস। ফিক করে হেসে ফেললেন পুষ্পিতা। নুহা নাক মুখ গোটালো। বমি পাওয়ার ভান করে বলল, ইয়াক আম্মু, তোমার কাছে আর কোনো উদাহরণ ছিল না? না, যা সত্যি তাই তো বলেছিলাম। সামান্য 19-20 কাটলে তোর মুখটার দিকে তাকানো যায় না কেন? তো কি করবো আমি? তুমি গিয়ে দুজন মানুষকে দাওয়াত দিয়ে এসেছো, একবার বললেও না আমাদের? কি বলবো? তোর সাথে পরামর্শ করতে গেলে তো সে পুরনো কথা বলবি যে ওনারা ব্যাচেলার, আম্মু ওদের বাসায় আনার দরকার নেই। পুষ্পিতা মিটিমিটি হাসছে। নুহা বিরক্ত কণ্ঠে বলল, ঠিকই তো বলি। আর এসব আমাদেরকে শিখিয়েছে শুনি তুমিই তো। তাহলে এখন তোমাকে আমার শেখাতে হচ্ছে কেন? মেয়ের চোটপাট দেখে মুচকি হাসলেন আয়েশা। কাছে বসে বললেন, সেসব তো তোর ভালোর জন্যই বলতাম মা। আমি না থাকাকালীন অপরিচিতকে কেন পরিচিত কোনো ছেলেকেও বাসায় ঢুকতে দিবি না। কিন্তু কাল তো আমি থাকবো। আর মানুষটা পুষ্পিতা স্যার, ওনার তো একটা সম্মান আছে। সেদিন রান্না করতে গিয়ে হাত কেটেছে শুনে সৌজন্য বোধ তো একটু দাওয়াত করে খাওয়ানো উচিত, তাই না?
কাজে ব্যস্ত হাতটা থেমে গেল পুষ্পিতার। মাথা তুলল অবাক হয়ে। তার স্যারের জন্য আন্টি এত ভাবছেন। মনিও তো এরকমই ছিল। পুষ্পিতার ফাঁকা বুকটা হু হু করে উঠল। আজ কতগুলো দিন পেরিয়েছে, রাহাত মনি কাউকে চোখের দেখা তো দূর, কণ্ঠস্বরটা পর্যন্ত শোনে না। আচ্ছা, একবার কি লুকিয়ে দেখা করে আসবে? যখন খালুজান বাড়িতে থাকে না তখন যাওয়া যেতেই পারে, তাই না? পরপরে সেও সিদ্ধান্তের বিরোধাভাস করলো সে। একবার ওখানে গেলে মনি আর ফেরতে দেবে না। রাহাতটা হাত ছাড়বে কিনা সন্দেহ। তখন নতুন করে আবারও ঝামেলা করবেন খালুজান। মনির সংসারে আর কোনো অশান্তি চায় না সে। তাছাড়া ওই বিল্ডিং এর লোকগুলো কথায় খোঁচা মেরে ফেলবে ওকে। পুষ্পিতা ব্যথিত শ্বাস ফেলল। মাঝে মধ্যে প্রিয় মানুষদের ভালোর জন্য দূরে থাকতে হয়। রাত 1:20 সমস্ত কাজ গুছিয়ে সবে মাত্র ঘুমাতে এসেছে ওরা। নুহা একেবারে ফ্রেশ হয়ে ঘরে ঢুকলো। মায়ের প্রতি রাগটা তার অল্প আধটু কমেছে। না, দাওয়াত দেওয়ার বিষয়টা খারাপ হয়নি, বরং ভালোই হলো। সত্যি তো, ব্যাচেলার দুটো ছেলে একারাই থাকে, কি খায় কে জানে। নোহার আজকের মুহূর্তগুলো মনে পড়লো হঠাৎ। গাড়ির কাঁচ খুলে নাহিদের মাথা বের করে হেসে দেওয়ার দৃশ্য। কি চমৎকার করে হাসে সে। না, মানুষটা ভালো। আর যাই হোক, ছেলেদের চাহনি দেখলে চরিত্র বোঝা যায়। সেই ভিত্তিতে আজকের পুরোটা সময় নিজের তীক্ষ্ণতা দিয়ে তাকে বিচার করেছে নোহা। তার ভাবনার মতো জঘন্য তো কিছু তো দূর, গাড়ির ভেতরে নাহিদ ধারে অব্দি হাসেনি। একদম জানালায় লেটে বসেছিল। সাদা সিধে তবে চরিত্রবান ছেলে। নাহিদের কথাগুলো মনে করে হেসে ফেলল নুহা। ওই যে বলেছিল, আমাকে ভয় পাওয়ার থেকে গরুর গুঁতোকে ভয় পাওয়া ভালো। সেই কথাতেই ঠোঁট ফুঁড়ে বাইরে এলো দাঁত। আচমকা চোখ পড়ল আয়নায়। সামনে বসে চুল আঁচড়াচ্ছে পুষ্পিতা, অথচ নিবেশন অন্য কোথাও। দর্পণে চোখ নেই, চেয়ে আছে দেয়ালের উপর। পুষ্পিতার এই উদাসীনতা নুহার পরতে পরতে চেনা। যখন খুব বেশি চিন্তায় থাকেও তখন এমন করে। আবার কি হলো মেয়েটার? নুহা ত্রস্ত এগিয়ে গেল কাছে। কাঁধে হাত রাখতে একদম চমকে উঠল সে। নুহার চাহনি পাল্টালো। প্রগাঢ় হলো সন্দেহ, কণ্ঠে উদ্বেগ। কি হচ্ছে তোর? এত কি ভাবছিস? পুষ্পিতা ঘন ঘন মাথা ঝাঁকায়। কিছু না। নুহা রেগে রেগে বলল, দেখ পুষ্পিতা, মিথ্যে বলে পছন্দ করি না আমি। আবার সেটা যদি আমার বেস্ট ফ্রেন্ড বলে তাহলে তো মাথাটা কোন লেভেলের গরম হয় সেটা তুই নিজেই ভাবতে পারছিস না। পুষ্পিতা ঠোঁট উল্টালো, মাথা নুয়ে ডুব দিল চিন্তায়। মনোদ্বিধা উপচে পড়ছে আদলে। মিংসে কণ্ঠে বলল, একটা কথা বলতাম, কিন্তু তুই আসলে কিভাবে নিবি আমি সেটাই ভাবছি। নুহা দুই ভ্রু উছালো, অবাক হওয়ার ভান করে বলল, ও তাই? পুষ্পিতা নামের মেয়েটা এখন আমার সাথে কথা বলতেও ভাবছে? আচ্ছা যা, শুনবই না তোর কথা, তুই তোর পেটের মধ্যে রেখে দে। মেকি অভিমান নিয়ে নুহা চলে যেতে নিল। শশব ব্যস্ত কনুই টেনে ধরল পুষ্পিতা। ওকে ধরে বিছানায় বসিয়ে নিজেই বসলো সামনে, কণ্ঠ মৃদু, শোন না, রাগ করিস না, আসলে এরকম কখনো কিছু বলিনি তো, তাই একটু কেমন যেন লাগছে। নুহার কণ্ঠ সন্দিহান। কি হচ্ছে বলতো? কোনো সমস্যায় পড়েছিস? পুষ্পিতা মাথা নাড়ল, চিবুক নিল গলায়। হাজার খানেক ইতস্ততা মিশে গেল স্বরে। দিব্যসার না আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকে জানিস, মানে হয় না কিছু তাকানোর ধরন। উফ, কিভাবে যে বোঝাই তোকে, মানে ওই যে হয় না, দেখায় না সিনেমাতে, ওই রকম আর কি। নুহা জোরে বলে ফেলল, কি? কেমন করে তাকায়? পুষ্পিতা হক চকায়, চাপা কণ্ঠে শাসিয়ে ওঠে, আহা আসতে, কেউ শুনে ফেলবে তো। নুহা স্বর নামালো, ছোট চোখ বড় করে বলল, কি বলছিস? উনি কি তোকে কখনো কিছু বলেছেন? না, কিছু বলিনি, কিন্তু প্রায় দেখি চেয়ে থাকে, আর সেটা মোটেও স্বাভাবিক চাউনি না। পরপরই উদ্বেগ নিয়ে বলল, দেখ, আমি যতই বোকা হই, কিন্তু মেয়ে তো, একটা মেয়ে হয়ে একটা ছেলের কিভাবে তাকাই বুঝবো না। নুহা বিজ্ঞের ন্যায় মাথা দোলালো, হুটহাট কণ্ঠ রুক্ষ করে বলল, সে তো তাকাবি। আরও যা রান্না করে দিয়ায়, ওই রান্না খেয়ে ব্যাটার মাথা খারাপ হয়ে গিয়েছে। একে সুন্দরী মেয়ে, দুই ভালো রান্না জানে, তিনি মেয়ে আবার ভীষণ নরম, যাকে কাদামাটির মতো এদিক আছড়েও ওদিক আছড়েও টুল শব্দ করবে না। এমন মেয়ে হাতছাড়া করা যায়? ছেলেরা তো বউ হিসেবে এরকম মেয়ে যাবে। পুষ্পিতা তবদা খেয়ে বলল, আমি বললাম তাকানোর কথা, তুই তো বউ পর্যন্ত চলে গেছিস। যাব না? আমি তো বউ অবধি গিয়েছি। তোর স্যার দেখ গিয়ে তোর সাথে মনে মনে ফ্যামিলি প্ল্যানও করে ফেলেছে।
পুষ্পিতা জিভ কাটলো, হাঁসফাঁস করলো নিবিড় লাজে। বুকের মধ্যে ঝোপঝাপ কাঁপুনি উঠেছে হঠাৎ। শুভ্র কপালে ভিড় করেছে হুড়মুড়ে কুণ্ঠা। নুহার চোখে ধরা পড়ল সব। কণ্ঠ পুরু করে বলল, সত্যি করে বলতো, তুই কি ওনাকে পছন্দ করিস? পুষ্পিতার উদ্বিগ্ন জবাব, এই বাবা, না 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 না, আমি তো ওনাকে নিয়ে এরকম কিছুই ভাবিনি কখনো। আর ভাববো বা কি করে? স্যার হলেন বাবা। মাঝপথে তেতে উঠল নুহা। একদম তোর এই ব্যাকডেটেড ডায়লগ দিবি না। স্যার বাবার মতো, স্যার বাবার মতো, হ্যাঁ খালি এক কথা। আজকালকার স্যাররা না বাবার মতো হয়। আর তীব্র স্যার যে ইয়াং, তোর মতো ওনার মেয়ে থাকবে কখনো? কাঁধি একটা। এখন যুগ পাল্টেছি আর। কত স্টুডেন্ট টিচার বিয়ে হচ্ছে জানিস? এই তো শাহরুখ খানের মেহুনা মুভিতে নায়িকা টিচার ছিল ওর। তখন কি হয়েছে? ঠিকই তো একসাথে নেচে নেচে গান গাইলো, तुमसे मिलकर दिल के है जो हाल क्या है हो गया है कैसा एक कमाल का गया। পুষ্পিতার দেওয়ার মতো যুক্তি নেই, অথচ তীব্রর সাথে এমন কিছু ভাবলেও লজ্জায় কাঁটা দিচ্ছে শরীর। তাছাড়া তনুজাও স্যার বলতে অজ্ঞান। নুহাটাকে এখন কিছু বোঝালেও বুঝবে না, থাকে। আমতা আমতা করে চুপ করে গেল নুহা। মুরব্বীদের মতন হাব ভাব করে বলল, ঠিক আছে, ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে। তোর স্যার দেখতে ভালো, মানুষটা খারাপ না। আগে একটু যাচাই করে নি, বুঝে নি যে আমার বন্ধুকে সে কতটা সুখে রাখবে। পাশ করলে আমি নিজে এগিয়ে দিব তোকে। পুষ্পিতা হা করে ফেললো, কণ্ঠে বিরক্তি এনে বলল, এই জন্যই তো কথাটা তোকে বলতে চাইনি। কি একটা জানিয়েছি, আর বিজ্ঞানী আপা কত কি ভেবে ফেলেছেন। থাক আপা, আপনাকে আর যাচাই করার দরকার নেই, আপনি ঘুমান। অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে চলে গেল মেয়েটা। ব্রাশে পেস্ট মেখে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। নুহা উচ্চস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো এসব বলবি। আমি বলেই দোষ, তাই না? মনে রাখিস, গরিবের কথা না বাসি হলে মিষ্টি লাগে। এখন আমার কথা খারাপ লাগলো তো, এটাই না একদিন সত্যি হয়ে যায়। পুষ্পিতা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। তবে মাঝরাতের এই উচ্চ বাচ্চ বাইরে অব্দি ছড়িয়ে যায়। নিজের ঘর হতে চেঁচিয়ে উঠলেন আয়েশা, কি ব্যাপার নুহা, এখনো ঘুমাওনি তোমরা? তিনি থামলেন, সঙ্গে সঙ্গে চিল্লিয়ে ওঠে ব্যাচেলার ছেলেদের দল। না আন্টি, আপনার মেয়েরা আমাদের সাথে ঘুমাবে বলে জেগে আছে। নুহা খেপে কিছু বলতে যায়, পরপরই থামায় নিজেকে। এই রাত বিরেতে দেওয়ালের রং খসে পড়লেও বিকট শব্দ হয়। সেখানে চেঁচালে তো কথাই নেই, পুরো গাজীপুর তেড়ে আসে কিনা। এই অসভ্যগুলো যে কবে যাবে এখান থেকে? এদের জ্বালা থেকে বা শান্তি দেবে কে? পলাশ ঘরে ঢুকতেই মিথিলা চেঁচিয়ে ওঠে, জেরিনের সাথে অফিসে গিয়েছিলে কেন? হঠাৎ নিনাদে ভরকায় সে, পল্লব ঝপটায় বিভ্রমে। জেরির সাথে যাব কেন? মিথিলা আঙুল তুলে হুঁশিয়ারি দিল, একদম মিথ্যে বলবে না। আমি নিজে দেখেছি তোমাদের মাখামাখি। তুমি একজন বিবাহিত পুরুষ, বাইরের একটা মেয়ের সাথে তোমার এত ঢলাঢলি কিসের আমি বুঝি না। বোকা পেয়েছো আমাকে? পলাশ চুপচাপ জুতোটা খুলে রেখে রাখলো। একটা কথাও না বলে সোজা চলে এলো বেডরুমে। স্পষ্ট অবজ্ঞা মিথিলার গায়ে সূচের মতো বেঁধে হনহন করে এসে দরজায় লাথি মারল। চিৎকার ছুড়ল ফের, কানাডায় নিয়ে এসেছো বলে আমাকে মানুষ মনে করো না তুমি? কাজের লোকের মতো ট্রিট করছো, রান্না করাচ্ছ, আর বাইরে গিয়ে গা ঘেঁষে থাকছো। জেনির কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, অফিসে না হোটেলে? পলাশ আগুন চোখে চায়, হুঙ্কার ছড়ে কঠিন স্বরে, একদম বাজে কথা বলবে না। জেনি আমার বন্ধু, আর কতবার বলতে হবে তোমাকে? বন্ধু মাইফুট আমার বন্ধু ছিল না? জীবনে কোনো বন্ধু দেখিনি আমি। কই, তারা এত এমন গা চিপকে থাকে না? যেখানে দেখুক, যার সামনে দেখুক, ওই চুন্নি মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে তোমাকে কেন? হোয়াই? পলাশ দাঁত কিরমির করে এগিয়ে এলো। শক্ত বাঁধনে কোনোই চেপে ধরতেই মিথিলা ব্যথা পায়, কোকিয়ে ওঠে। পলাশ রুষ্ট কণ্ঠে বলল, বস্তির মতো চেল্লাবে না এখানে। এই অ্যাপার্টমেন্টে আমার সুনাম আছে। তোমার জন্য যদি এখানে একটুও আঙ্গুল ওঠে তাহলে কিন্তু। মিথিলা তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহলে কি করবে তুমি? মারবে? পলাশের রক্ত ফুটলো রাগে, আচমকাই হাত ছেড়ে গাল চেপে ধরলো। মেয়েটা ব্যথায় নয়, থমকে গেল বিস্ময়ে ও হিস করে বলল, দরকার পড়লে আমি মারতেও পারি মিথিলা। এখনো সময় আছে। নিজের জিহ্বা আর অহংকারকে সামনে রাখো। ভুল জায়গা দেখাতে এলে কিন্তু নিজেই বিপদে পড়বে। ছেড়ে দিল। তারপর মিথিলা তৎপর নিজের চিবুকে হাত বোলায়। যন্ত্রণায় সব অবশ্যের মতো লাগছে। বিমূঢ় হয়ে বলল, বিয়ে 2 মাসও হয়নি,
তুমি আমার গায়ে হাত তুললে পলাশ। এই জন্য তুমিই দায়ী। আমার সঙ্গে ভদ্র থাকো, কিছু বলবো না। অভদ্রতা করলেই মেয়েটা ঘনপূর্বের ব্যথা ফুলে গেল, কেঁপে উঠল বাঘিনীর ন্যায়। তুমি অন্য মেয়ের সঙ্গে নষ্টামি করতে পারবে আর আমি বললেই সেটা অভদ্রতা, তাই না? পলাশ সাবধান করলো চোখ রাঙিয়ে। ডোন্ট ক্রস ইওর লিমিট মিথিলা। নষ্টামি আমি না, তুমি করে বেরিয়েছো। কে জানে নাহিদের মতো আরও কত বয়ফ্রেন্ড ধরা ছিল তোমার। আর আজকাল প্রেম কেমন হয় সবাই জানে। কয়বার শুয়েছিলে সেটা বলো। মিথিলা স্তব্ধ হয়ে গেল, গলার স্বর ফাটল ধ্বনিতে। পলাশ, এক থাপ্পড়ে শেষ করে ফেলবো। একদম আমার সাথে উঁচু গলায় কথা বলার সাহস করবে না। সারাদিন অফিসে গাধের মতো খেতে এসে এখন তোমার রং তামাশা দেখতে হবে? এই যাও সামনে থেকে, যাও এক্ষুনি। পলাশ ধাক্কা দিল দুহাতে। মিথিলা পিছিয়ে যায়, পড়তে পড়তেও সামলে ওঠে, তবে ক্ষুণ্ণতায় উপচে পড়ছে চোখ। কোটর ফেটে স্বচ্ছ জল ছুটে আসতে চাইল। দৌড়ে বেরিয়ে গেল অন্য কামরায়, দরজা লাগিয়ে পিঠ এলিয়ে বসে পড়ল মেঝেতে। হঠাৎ করেই ঝাপসা চোখে ভেসে উঠল নাহিদের সরল মুখখানি। মিথিলার আক্ষেপ হলো আজ, কেন পলাশকে বিয়ে করতে গেল? নাহিদটা সহজ সরল ছিল, ওটাকে বিয়ে করলে তো ওর কথায় উঠতে বসতো। মিথিলা মাথায় হাত দিয়ে কাঁদে। ইস, সব শেষ হয়ে গেল।